সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্তি কণ্ঠে বলে, বাংলা বোঝো না? হাসতে বলেছি, হাসো। সন্ধ্যা শক্তি খাটিয়ে সোফা থেকে দাঁড়াতে চায়, কিন্তু তার ডান পা আকাশের বাঁ পায়ের উপর পড়ে। আকাশ ব্রুকুচকে মাথা নিচু করে সন্ধ্যার পায়ের দিকে তাকায়। এরপর সন্ধ্যার দিকে। সন্ধ্যার ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত আকাশের পায়ের উপর থেকে তার পা সরিয়ে নেয়। বেচারির মুখ কাদো কাদো হয়ে গিয়েছে। আকাশ আবার মাথাটা একটু ঝুঁকিয়ে সন্ধ্যার পায়ের দিকে তাকায়। মেয়েটির পরনে জামা আর প্লাজো, পায়ের গিরা থেকে প্লাজো উপরের দিকে উঠে যাওয়ায় আকাশের নজরে পড়ে সন্ধ্যার পায়ের নুপুর। সন্ধ্যার দিকে চেয়ে প্রশ্ন করে, এই নুপুরটা কোথায় পেয়েছো? আকাশের হাত এখনো সন্ধ্যার গালে। সন্ধ্যা বোকা চোখে আকাশের দিকে চেয়ে থাকে। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, মা দিয়েছে? সন্ধ্যা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। আকাশ ব্রুকুচকে বলে, তাহলে কে দিয়েছে? নিশ্চয়ই তোমার পরিচিত কেউ। সন্ধ্যা এবার চোখের ইশারায় হ্যাঁ বোঝায়। আকাশ সাথে সাথে প্রশ্ন করে, ছেলে নাকি মেয়ে? সন্ধ্যা হাতের এক আঙ্গুল দিয়ে প্রথমটা বোঝায়। আকাশ বুঝতে পারে ছেলে। সাথে সাথে রেগে বলে, বেয়াদব মেয়ে। পরপুরুষের জিনিস পায়ে পড়ে থাকতে লজ্জা করে না? সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। আকাশ নিচু হয়ে সন্ধ্যার ডান পায়ের নুপুর ধরে জোরে টান দিলে ছিঁড়ে যায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। আকাশের নজর সন্ধ্যার আরেক পায়ে। আকাশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ানোর আগেই সন্ধ্যা এগিয়ে এসে আকাশের হাত থেকে খণ্ডিত নুপুর নিতে চায়। সামান্য ঝুঁকে দু হাতে আকাশের হাতের মুষ্টি খুলতে চায়। আকাশ শক্ত করে হাতের মুঠোয় সন্ধ্যার খণ্ডিত পায়েল ধরে রাখলো। সন্ধ্যা দু হাতে আকাশের হাতের মুঠো খুলতে চায়। কতগুলো খামচিও দিয়ে দিয়েছে। আকাশ শক্ত চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা ব্যর্থ হয়ে আকাশের দিকে ভেজা চোখে তাকায়। সন্ধ্যার ভেজা চোখে চোখ পড়লে আকাশের দৃষ্টি শিথিল হয়। সন্ধ্যা দুহাত জমা করে রিকোয়েস্ট করে তার নুপুর দিয়ে দেওয়ার জন্য। আকাশ তার মুঠো করা হাত শিথিল করে। সন্ধ্যা আকাশের হাত থেকে তার দ্বিখণ্ডিত নুপুর এক প্রকার ছিনিয়ে নেয়। এরপর উল্টো ঘুরে যেতে নিলে আকাশ দাঁড়িয়ে সন্ধ্যার হাত টেনে ধরে। রাগান্বিত স্বরে বলে, কার জন্য কাঁদছো তুমি? সন্ধ্যা হাত মুচড়ায়। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, কে দিয়েছে এটা? সন্ধ্যা অসহায় চোখে তাকালে আকাশ সন্ধ্যার হাত ছেড়ে দেয়। সন্ধ্যা সোফার উপরে আকাশের ফোন দেখতে পেয়ে এগিয়ে গিয়ে ফোনটি হাতে নেয়। এরপর ফোনটি আকাশের দিকে এগিয়ে দিয়ে বোঝায় লক খুলে দিতে। আকাশ বুঝতে পেরে তার ফোনের লক খুলে দিল। সন্ধ্যা আকাশের ফোনে কিছু টাইপ করতে শুরু করে। প্রায় মিনিট তিনেক সময় নেয় সন্ধ্যা। এরপর ফোনটি আকাশের সামনে ধরলে আকাশ পড়তে শুরু করে, আমার ভাইয়া আমাকে রূপার পায়েল বানিয়ে দিয়েছিল, বুঝেছেন? আপনার প্রবলেম কি? হ্যাঁ, আমার ভাইয়ের জিনিস ছিঁড়ে কেন ফেললেন? আপনার জিনিস তো আমি নেইনি। ভাইয়া কত ভালোবেসে বানিয়ে দিয়েছে, এটা জানেন? জানবেন কি করে? পারেন তো শুধু কারণ ছাড়া মানুষকে লোভী বলতে। যারা যেমন তারা অন্যকে তেমনটাই বলে। নিজে লোভী বলে আমায় লোভী বলছিলেন আপনি, তাই না? আপনি হলেন মেয়ে লোভী। মেয়ে দেখলে ড্যাব করে তাকিয়ে থাকেন। লোভী কোথাকার। লেখাগুলো পড়ে আকাশ বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঢোক গিলে আকাশের ফোন সোফার উপর ছুঁড়ে ফেলে। দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে, তাতে দাঁত চেপে বলে, কি বললে? সন্ধ্যার ডান হাত মুখে দিয়ে ইশারায় বোঝায়, আপনি বাংলা পড়তে পারেন না, মূর্খ নাকি? আকাশ চোখ বড় বড় করে তাকায়। কি পরিমাণ বেয়াদব মেয়ে ভাবা যায়! এতদিন সে একে এত কত অবলা মেয়ে ভাবত। সন্ধ্যার হাত আরো শক্ত করে ধরে দাঁত কিরমির করে বলে, ইডিয়েট। আমি কোনো মেয়ের দিকে তাকাই না, বুঝতে পেরেছো? সন্ধ্যা বিরক্ত হলো। তাকে দেখলেই তাকিয়ে থাকে, আবার বলছে কারোর দিকে তাকায় না। আকাশের হাত শিথিল হলে সন্ধ্যা তার ঘরের দিকে দ্রুত পায়ে চলে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে দেখলো সোফার উপর তার ফোন নিয়ে কাউকে কল করে। রিসিভ হওয়ার সাথে সাথে চিৎকার করে বলে, আমার ডিভোর্স পেপার আসে না কেন? এদিকে এক বেয়াদব মেয়ে আমার পাশে ঘুরঘুর করছে। একে নেওয়া যাচ্ছে না। কোনো মাস টাস অপেক্ষা করতে আমি পারবো না। এক সপ্তাহের মধ্যে যদি আমার বাড়িতে ডিভোর্স পেপার না আসে, তাহলে তোকে পিস পিস করে কেটে গঙ্গায় আমি ভাসিয়ে দেবো বলে রাখলাম। ওপাশ থেকে অরুণ ব্রুকুচকে বলে, আমাকে তোর কোন দিক থেকে উকিল মনে হচ্ছে? আমি হলাম কি সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। আকাশ বিরক্ত হয়ে বলে। তুই করতে গেলি? অরুণ হতাশ কণ্ঠে বলে, মাটির তল থেকে
সমস্যা কি তোর? বউটাকে মানছিস না কেন? কারণ ও বেয়াদব। অরুণ চোখ ছোট ছোট করে বলে। আদ্য বোয়ালি হলে মানতি। আকাশ বিরক্ত হয়, সামনে তাকালে দেখলো সন্ধ্যা তার দিকে চেয়ে আছে। চোখ দুটো ভেজা মনে হলো। আকাশ পাত্তা দিল না। এরকম বেয়াদব মেয়েকে তার সহ্য হয় না। তার পিছে কত মেয়ে ঘুরঘুর করত, সে অ্যাভয়েড করত। আর এই মেয়ে সরাসরি তাকে মেয়ে লোভী বানিয়ে দিল। সন্ধ্যার দিকে তাকিয়ে অরুণের উদ্দেশ্যে রেগে বলে। ডিভোর্স পেপার ছাড়া আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। অরুণ অসহায় কণ্ঠে বলে। আরে আমি তোর ডিভোর্স পেপার কই পাবো? আবার আকাশ শক্ত কণ্ঠে বলে। সেটা তুই জানিস। বলেই খট করে কল কেটে দেয় আকাশ। এরপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশের চিৎকারে আসমানি নওয়ানের ঘর থেকে সবাই বেরিয়ে আসে। আকাশের বলা কথাগুলো শুনেছে। আসমানি নওয়ান চুপচাপ দেখলো আকাশকে। শিমুর মা এগিয়ে এসে বলে। আকাশ, তুমি সন্ধ্যাকে ডিভোর্স দিতে পারবে না। আকাশ পিছু ফিরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে বলে। কেন? আকাশের খালা রেগে বলে। আমি বলছি তাই। আকাশ গম্ভীর গলায় বলে। তুমি বলতে থাকো, আমি সময় মতো ডিভোর্স দিয়ে দেবো। কথাটা বলে উপরে উঠতে থাকে। দুবোন হতাশ চোখে আকাশকে দেখলো। শিমু মাথা চুলকায়। আকাশ ভাইয়া সন্ধ্যা ভাবিকে ডিভোর্স দিবে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। সে এসব কিছু জানতো না। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের ভেতর দিয়ে দরজা ফিরিয়ে দেয়। ডান হাতে দ্বিখণ্ডিত নূপুর দু হাতের মাঝে মেলে ধরে। আকাশের কথাগুলো মনে পড়লে সন্ধ্যা নিজের উপর বিদ্রূপ হাসে। চোখ জোড়া ভিজে ওঠে। ডিভোর্স তার ভাগ্যে লেখা আছে, এটা তো বিয়ের দিন রাতেই বুঝেছিল। তবু কেন যেন খারাপ লাগে। একজনের সাথে বেঁধে গিয়েও আবার আলাদা হয়ে যাওয়া। সন্ধ্যার বুক ভার হয়। সৌম্যর আদর মাখা ডাক কানে বাজে বনু। এই যে নূপুরটি সৌম্য তাকে এনে দিয়েছিল। সন্ধ্যা তখন ক্লাস 8-এ পড়তো। গ্রামে তার এক বান্ধবী ছিল, পায়ে নূপুর ছিল দুটি। সন্ধ্যার ভীষণ ভালো লাগে নূপুর। সে তার বান্ধবীর কাছে নূপুর জোড়া চাইলে সে সন্ধ্যাকে পড়তে দিয়েছিল। সন্ধ্যা পায়ে নূপুর পরে সে কি উচ্ছলতা বেশ অনেকক্ষণ দৌড়ায়। এরপর তার বান্ধবীকে নূপুর জোড়া ফেরত দিতে আসলে দেখে একটি পায়ের নূপুর নেই। সন্ধ্যা ডোক গিলে। তার বান্ধবী ব্যাপারটি বুঝতে পেরে সন্ধ্যাকে যা নয় তাই বলেছিল। তার মা নেই, বাবা থেকেও নেই, বাবা কেন তাকে দেখতে পারে না, আরও কত কথা। সন্ধ্যা অবাক হয়ে শুধু তাকিয়েছিল। তখনই সেখানে তার ভাই সৌম্য এসে যখন কাহিনী জানলো, তখন সৌম্য অনেকটা সময় নিয়ে খুঁজে খুঁজে সে মেয়ের নূপুর এনে ফিরিয়ে দিয়েছিল। এরপর সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে নিয়ে বলেছিল। বনু, একদিন তোকে ওর চেয়েও অনেক দামি নূপুর এনে দেব, দেখিস। সৌম্য 71 বছরের মাথায় তার জন্য রূপার নূপুর এনেছিল। তার পায়ে নিজ হাতে পরিয়ে দিয়েছিল। সন্ধ্যা গল্পে শুনেছে প্রেমিকেরা প্রেমিকাদের নূপুর পরিয়ে দেয়, কিন্তু তার ভাই বাইরে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে তার জন্য যত্ন করে ভালোবেসে এই নূপুর বানিয়ে এনেছিল। সন্ধ্যাকে ডেকে বলেছিল। বনু, তোর খুব পছন্দের একটি জিনিস এনেছি আজ। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকিয়েছিল। সন্ধ্যা ঘেমে নিয়ে একাকার হয়েছিল। সন্ধ্যা সৌম্যকে ঠেলছিল ফ্রেশ হওয়ার জন্য। তারপর সব নিবে। সৌম্য শোনেনি। সে শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছে হাঁটু মুড়ে বসে সন্ধ্যার দুপায়ে নূপুর পরিয়ে দিয়ে মাথা উঁচু করে বলেছিল। এবার হেঁটে দেখা তো বনু। সন্ধ্যা পায়জামা উঁচু করে নূপুর দুটো দেখে বিস্ময় চোখে তাকিয়েছিল সৌম্যর দিকে। হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে ফুপিয়ে উঠেছিল। সৌম্য ব্যথিত স্বরে বলেছিল। কাঁদছিস কেন বনু? সন্ধ্যা চোখ মুছে ইশারায় বুঝিয়েছিল। কারণ তুমি বেস্ট ভাইয়া। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। দু হাতের মুঠোয় থাকা পায়েল ভিজে একাকার হয়। খুব মনে পড়েছে তার সৌম্য ভাইকে। এই তো তার ভাইয়ের একটুখানি স্মৃতি। লোকটি কিভাবে ছিঁড়ে ফেললো, পা ছিলে গিয়েছে। সন্ধ্যা ওসব গায়ে মাখলো না। তার তো এই নূপুরটার জন্য দম আটকে কান্না আসছে। লোকটি তার ভাইয়ের জিনিস ছিঁড়ে ফেললো, অথচ একটু অনুতাপ নেই। উল্টে তার ডিভোর্স দিতে পারছে না বলে কত রাগ। ডিভোর্সের কথা ভেবে সন্ধ্যার নিঃশ্বাস ভারী হলো।
সৌম্য রাস্তার ধার দিয়ে হাঁটছিল, মুখে মলিনতার ছোঁয়া। ইরার নীরবতা সৌম্যের বুকে ছুরির ন্যায় আঘাত করেছে। তার ইরাবতী অন্য কারোর কি করে মানবে সৌম্য? হঠাৎই তার সামনে কারো স্ত্রীর দুটো পা দেখে সৌম্য দাঁড়িয়ে যায়। মাথা উঁচু করলে ইরার বাবাকে দেখে ব্রু কুঁচকে যায় তার। লোকটি সৌম্যর কাঁধে হাত দিয়ে বলে, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, 5 মিনিট সময় দাও। সৌম্য কি বলবে বুঝলো না। সম্মতি না দিলেও না করতে পারল না। ইশতিয়াক আহমেদ সৌম্যকে নিয়ে একটি ক্যাফেতে বসে। হালকা কিছু অর্ডার করে ভদ্রলোক সৌম্যর বদনে চিন্তার ভিড়। ইশতিয়াক আহমেদ সৌম্যর দিকে চেয়ে ভাবনায় ব্যস্ত। কয়েকদিন আগে সৌম্যর ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে সন্ধ্যার কথা। প্রথমে আকাশ ইরাকে বিয়ে করতে রাজি ছিল, এরপর রাজি নয়। কারণ হিসেবে বুঝলো সৌম্যর বোন সন্ধ্যা। তখন থেকে তার মেজাজ পুরো বিগড়ে আছে। এক ভাই তার মেয়েকে দখল করে বসে আছে, আরেক বোন আকাশের জীবনে চলে এসেছে। দুই ভাই বোন তার প্ল্যান পুরো মাটি করে দিয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছে আকাশ তার ডিভোর্সের সব ব্যবস্থা করেছে। সময় লাগছে একটু, এই জন্য কিছুটা শান্ত আছে সে। ভাবনা রেখে মৃদু হেসে বলেন, তো কেমন আছো? সৌম্য মৃদুস্বরে জানায় ভালো। ইরার বাবাকে পাল্টা জিজ্ঞেস করলে ভদ্রলোক শব্দ করে হেসে ফেলে। সৌম্য ব্রুকুচকে তাকায়। সে হাসির কিছু বলেছে বলে তো মনে হয় না। ইরার বাবা হাসি থামিয়ে বলে, একটু বেশি ভালো আছি, তাই হাসি থামছে না, বুঝলে? সৌম্য বিরক্ত হলো, তবে কিছু বলল না। ইরার বাবা পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে সৌম্যর দিকে তাক করলে সৌম্য বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। স্ক্রিনে সন্ধ্যার সেসব পিক যেসব তাকে প্রতিদিন নিয়ম করে পাঠানো হতো। সৌম্যর গলা শুকিয়ে আসে, কাপা কণ্ঠে বলে, আমার বোনু কোথায়? ইশতিয়াক আহমেদ টেবিলের ওপর ফোন রেখে হাসে। সৌম্য হঠাৎ রেগে বলে, আপনি আমার বোনকে কোথায় রেখেছেন বলুন? ভদ্রলোক ব্রুকুচকে বলে, আমি তোমার বোনকে বিয়ে দিচ্ছি নাকি তোমার পরিবারে বিয়ে দিয়েছি, আমার চেয়ে তো তাদের ভালো জানার কথা। সৌম্য শান্ত হলো। ইরার বাবা ভুল কিছু তো বলেনি। অতঃপর বলে, আপনি আমাকে আমার বোনুর পিক ভিডিও পাঠাতেন তাই না? ইশতিয়াক আহমেদ হেসে বলে। বুদ্ধিমান ছেলে। সৌম্য বিচলিত কণ্ঠে বলে, আমার বোনু কোথায় আঙ্কেল, প্লিজ বলুন। ইশতিয়াক আহমেদ হঠাৎই মুখ গম্ভীর করে ফেলে, শক্ত গলায় বলে, আমার মেয়ের থেকে দূরে থাকবা। সৌম্য কি বলবে বুঝল না। সে একটু আগে ইরার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু ইরার তো বিয়ে হয়ে গিয়েছে। ঢোক গিলে বলে, আমি বিবাহিত মেয়েদের পিছু নেই না আঙ্কেল। ইশতিয়াক আহমেদের কপালে ভাঁজ পড়ে। সৌম্য আবারও অনুরোধের সুরে বলে, আঙ্কেল প্লিজ বলুন আমার বোনটা কোথায়? ভদ্রলোক হেসে বলে, বলবো, তার আগে আমার মেয়ের থেকে দূরে থাকবে প্রুফ দাও, নিজে থেকে অ্যাভয়েড করো প্রুফ দাও। এর বিপরীতটা করলে তোমার বোনের খোঁজ পাওয়া তো দূর, সে এই দুনিয়া থেকে আর বেঁচে থাকবে না, বুঝলে? সৌম্যর চোখে মুখে ভীতি। সে ইরার বাবাকেও কয়েকবার দেখেছিল। উপর থেকে ভদ্রলোককে দেখে ভীষণ সাদাসিধে লাগে, অথচ ভেতরটা কত নোংরা হলে এই কথা বলতে পারে। তার বোনটা না বাঁচলে সে কি করে বাঁচবে? এই দুনিয়ায় এই একটা বোন ছাড়া আর কেউ নেই যে তার। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আপনার সব কথা শুনবো আঙ্কেল, প্লিজ বলুন আমার বোন কোথায়? ইশতিয়াক আহমেদ হেসে বলে, এই শহর ছাড়তে হবে, বাংলাদেশের শেষ প্রান্তে যেতে হবে, নয়তো তোমার বোনের লাশ তোমাকে উপহার দিব। আমার আবার একরকম উপহার দিতে বেশ ভালো লাগে। সৌম্য দুহাত মুষ্টিবদ্ধ করলো। ইচ্ছে করলো এই লোকটার গলা কেটে একে লাশ বানিয়ে দিতে। তার কলিজার টুকরো বোনের দিকে হাত বাড়ায়, কিন্তু সৌম্য তার সব রাগ গিলে নিল। রাগ দিয়ে সব হয় না, ক্ষমতা লাগে, যা সৌম্যের নেই। কিন্তু তার সামনে বসা এই লোকটার ক্ষমতা অনেক। সৌম্য জানে। ব্যথিত স্বরে বলে, এই শহর ছেড়ে দেবো আঙ্কেল, আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার বোনটার খোঁজ দিন শুধু। ইশতিয়াক আহমেদ একটি চেক সৌম্যর দিকে বাড়িয়ে দিয়ে বলে, 15 লাখ টাকার চেক, এটা রাখো। সৌম্য অবাক হয়। আমার মেয়ের থেকে দূরে থাকবে, তার পরিশ্রম। কথাটা শুনেই সৌম্য রেগে যায়। শক্ত কণ্ঠে বলে, আমি আপনার মেয়ের থেকে দূরে থাকবো, এর বিনিময়ে এক পয়সাও লাগবে না। ইরার বাবা হেসে বলে, শুধু এই জন্য দিচ্ছি না, তোমার বোনকে পেতে চাইলে এই টাকা লাগবে, তোমাকে হেল্প করছি।
সৌম্য অবাক হয়ে বলে। কেন? গেলেই বুঝতে পারবে। সৌম্য রেগে বলে। কোনো টাকা লাগবে না। আমার বোনকে কিভাবে আনতে হবে আমি সৌম্য শেখ তা জানি। আপনি শুধু ঠিকানা বলুন। ইরার বাবা হেসে বলে। বেশ তেজ আছে তোমার। এমন ছেলেকে আমার ভালো লাগে, কিন্তু পকেট ফাঁকা হলে তখন তাদের গোনার সময় হয় না। সৌম্য বিদ্রুপ হেসে বলে। আপনাদের মতো নিচু মন মানসিকতার মানুষ সামান্য কয়েকটা টাকার জন্য এই সৌম্য শেখকে শুনুন, তা আমি চাই না, বরং গর্ব করি আপনাদের থেকে দূরে থাকতে পেরে। ইরার বাবা রেগে তাকায় সৌম্যর দিকে, শক্ত করে বলে। তোমার বোনকে পাওয়ার শখ নেই নাকি? সৌম্য নিজেকে শান্ত করে বলে। আমার বোনের খোঁজ দিন। আমি তো বললাম আপনার মেয়ের আশেপাশে যাব না। ইশতিয়াক আহমেদ দাঁড়িয়ে বলে। 1 সপ্তাহ পর এই ক্যাফেতে একবার আসবে, সেদিন তোমার বোনের খোঁজ পাবো। এই কয়েকদিন প্রুফ দাও আমার মেয়ের থেকে দূরে থাকবে, দেখি কতটা সফল হও। আমার মনের মতো হলে তোমার বোনের খোঁজ পাবে, নয়তো লাশ। কথাটা বলে 15 লাখ টাকার চেক সৌম্যর বুক পকেটে রেখে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইশতিয়াক আহমেদের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে চেকটি বের করে ইশতিয়াক আহমেদের পকেটে ঢুকিয়ে হেসে বলে। আমি মধ্যবিত্ত হতে পারি, কিন্তু উচ্চবিত্ত যেমন আপনার মতো লোভী নই। ইশতিয়াক আহমেদ রেগে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে। বোনের জন্য এতদিন অপেক্ষা করতে পেরেছি, আরও পারবো। আপনার মেয়ে আমার কাছে আসলে অ্যাভয়েড এর উপর পিএইচডি করে ছেড়ে দেব। বিনিময়ে 1 সপ্তাহ পর আমি আমার বোনের খোঁজ নিতে এখানে আসছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথাগুলো বলেই সৌম্য জায়গাটি প্রস্থান করে। ইশতিয়াক আহমেদ ব্রু কুচকে তাকিয়ে রইল। গত 2 ঘন্টা যাবৎ ইরা সৌম্যের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। সৌম্যর স্বরে তালা দেয়া, কাউকে জিজ্ঞেস করলেও কেউ বলতে পারে না। ইরা রাস্তার পাশে এপাশ ওপাশ পায়চারি করলো, হাঁটাহাঁটি করলো, আবার বসে বসে অপেক্ষা করলো। না, সৌম্যের কোনো খবর নেই। ইরা সৌম্যের জন্য রাত 10টা পর্যন্ত অপেক্ষা করলো। ফোনে কল দিয়েছে বারবার, ফোন বন্ধ পাচ্ছে। জায়গাটি ফাঁকা হতে শুরু করেছে। একা একটি মেয়ে আর কতক্ষণ এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কতক্ষণ বাঁকা চোখে তাকালো। ইরা তবুও দাঁড়িয়েই রইলো আর 1 ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু সৌম্যের খোঁজ নেই। ইরা ঝাপসা চোখে রাস্তার অপর পাশের পুরনো বাড়িটার দিকে তাকায়। জায়গাটি একদম নির্জন হয়ে গিয়েছে। ইরা দীর্ঘশ্বাস ফেললো। এখানে আর থাকা যাবে না। জায়গাটি একদমই সেফ নয়। জায়গায় জায়গায় ছেলেদের আড্ডা বসেছে। এতটুকু সময়ের মধ্যেই ইরা শেষবার সৌম্যের বাড়িটার দিকে দৃষ্টি রাখে। এরপর উল্টো পথ ধরে। এই রাস্তাটি থেকে বের হতে হবে তার। পেছন থেকে পায়ের শব্দ পেয়ে ইরা একবার পিছু ফিরল। ঢুলতে ঢুলতে কয়েকবার তার দিকে আসছে। ইরা ভয় পেয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে মেন রাস্তায় এসে ওঠে। পেছনে তাকিয়ে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে একটি বিকাশের দোকানে গিয়ে অ্যাকাউন্ট থেকে প্রায় 10,000-এর মতো টাকা উঠায়। এরপর আশেপাশে খুঁজে একটি হোটেল পেলে 1 রাতের জন্য একটি রুম ভাড়া নেয়। উদ্দেশ্য কালকে সকাল সকাল আবারও সৌম্যর খোঁজে আসবে। হয়তো আজ কোনো পরিচিত বাড়িতে গিয়েছে। তবুও চিন্তা হয়, তার বিয়ে হয়েছে ভেবে সৌম্য খুব কষ্ট পাচ্ছে। ইরা জানে। ইরা চাতক পাখির ন্যায় মেইন রাস্তার ধারে কতক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু সৌম্য যে নেই। ঝাপসা চোখ জোড়া মুছে ভেতরে চলে যায়। ইশতিয়াক আহমেদ বাড়ি ফিরলে ইরার মা হতদন্ত হয়ে এসে বলে। আমার মেয়ে কোথায় বলুন? কি করছেন ওকে? আপনার পছন্দের ছেলের সাথে বেরিয়ে গেল, আর ফিরলো না কেন? রাত তো অনেক হলো। ইশতিয়াক আহমেদ বিরক্ত হয়ে বলে। মেয়ের জন্য চিন্তা বাদ দিয়ে রিয়াদের জন্য চিন্তা করো। ঘরে চাকু বসিয়ে দিয়েছো আমার মেয়ের, বাঁচবে কিনা সন্দেহ নেই। তোমার মেয়ের এত তেজ কোথায় পেয়েছো? ইরার মা সাধারণত তার স্বামীর মুখের উপর কথা বলেন না। ভীষণ শান্তশিষ্ট স্বভাবের সে, কিন্তু মেয়েটা তার উল্টো। আজ তিনি একবারে চুপ না থেকে বলেন। আপনার তেজ আপনার মেয়ে পেয়েছে, এটা তো সবাই জানে। বইয়ের মুখে সঠিক জবাব পেয়ে ইশতিয়াক আহমেদ দাঁত কিরমির করল। ইরার মা মৃদুস্বরে বলে। ইরা কোথায়? ও বাড়ি আসবে না? ইশতিয়াক আহমেদ গম্ভীর গলায় বলেন।
আসবো সপ্তাহখানেক পর, গেলে এমনিই আসবে। কিন্তু এখনো কোথায়? এত রাতে একা একটা মেয়ে কোথায় আছে? আছে হয়তো কোনো হোটেলে, অ্যাকাউন্টে অলরেডি টাকা নেই। আমার মেয়ে তোমার মতো গাধা নাকি? ইরার মা চুপ হয়ে গেল। মায়ের মন কি মানে, চিন্তা তো লেগেই থাকে। রাত তখন 12টার কাছাকাছি। সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে আসে। তার ঘরের ভেতর ছটফট লাগছে। আজ অনেক দিন পর সে অনেক বেশি কেঁদেছে। যদিও বাইরে একটু ভয় ভয় লাগছে, তবুও বেরিয়েছে। আকাশদের বাড়ি থেকে বেরোলে বাড়ির বর্ডারের মাঝে বেশ বড়সড় একটি সুইমিং পুল আছে। সন্ধ্যা এগিয়ে গিয়ে সুইমিং পুলের পাশে বসে। মিটিমিটি আলো আসছে এদিকে। সন্ধ্যা মলিন মুখে টলটলে পানির দিকে চেয়ে আছে। আকাশ বাগানে এসে ব্যবসার জন্য কলে কথা বলছিল খুব সিরিয়াস মুডে। উদাম শরীর, পরনে কালো রঙের ট্রাউজার, ডান হাত পকেটে ঢুকিয়ে বা হাতে ফোন কানে নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলছিল। হঠাৎই পায়ের সাথে কিছুর ধাক্কা লাগে। আকাশ দ্রুত বাম দিকে ঘাড় ঘুরিয়ে তাকালে দেখলো সুইমিং পুলের মাঝের দিকে যেন কিছু ছটফট করছে। আকাশ দ্রুত কল কেটে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করলেই সন্ধ্যাকে সুইমিং পুলের মাঝে হাবুডুবু খেতে দেখে বিস্ময় চোখে তাকায়। সন্ধ্যা দুহাত তুলে বাঁচতে চায়, নিঃশব্দে হাত বাড়িয়ে বাঁচতে চায়। সৌম্য ভাইয়ের কথা মনে পড়লো, আকাশের কথাও মনে পড়লো। একজন খুব আপন যে তার কাছে আসে না, আরেকজন নামে আপন তবু কেউ একজন বাঁচাতে আসে না কেন তাকে। আকাশ ফ্ল্যাশ লাইট অফ করে সুইমিং পুলে নামতে যেতে চেয়ে ও থেমে যায়। এই মেয়ে তাকে মেয়ে লোভী বলেছিল, ভাবা যায় এর জন্য সে ঠিক করে কাজই করতে পারেনি এতক্ষণ। মানুষের হাসি ভালো লাগতেই পারে, তাই বলে তাকে পুরো নারী লোভী বানিয়ে দিবে, বিড়বিড় করলো। বেয়াদব মেয়ে। এখন সে বাঁচাতে গেলে আবার বলবে নারী দেহলোভী। আর এসব শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই, যা ইচ্ছা হোক এর, একা একাই বাঁচুক। হঠাৎই দৌড়ের শব্দ পেয়ে আকাশ ডান দিকে তাকালে দেখলো অরুণ দৌড়ে আসছে আর বলছে, সুইটি ভয় পেও না, আমি এসে গিয়েছি। আকাশ ব্রুকুচকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি এখনো ছটফট করছে। আকাশ আবারও অরুণের দিকে তাকালো। যখন বুঝলো অরুণ সন্ধ্যাকে বাঁচাতে যাচ্ছে, এরপর সে সন্ধ্যাকে ধরবে, ব্যাপারটা ঠিক হজম হলো না তার। মেজাজটা চরম লেভেলের খারাপ হলো। আবার সন্ধ্যার দিকে তাকিয়ে ঢোক গিলল। হায় হায়, মেয়েটি তো মরে যাবে। নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। হাতের ফোন ছুঁড়ে ফেলে অরুণের দিকে একবার তাকালো। আশেপাশে কিছু খুঁজলো, লাঠি জাতীয় কিছু পেয়ে অরুণের হাঁটু বরাবর ছুঁড়ে মারলে অরুণ থেমে যায়। আকাশ রেগে বলে, যদি আর একবার এসেছিস না, তোর পা দুটো কেটে আমি মমি বানিয়ে রাখবো। কথাটা বলেই সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দ্রুত সন্ধ্যার দিকে এগিয়ে যায়। দু হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে উঁচু করে ধরে। সন্ধ্যা আকাশকে ঢাল হিসেবে পেয়ে দু হাতে আকাশকে আঁকড়ে ধরে, সমানে কাশতে থাকে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। একটু পর কাশি থামলেও সন্ধ্যা জোরে জোরে হাঁপায়। আকাশ সন্ধ্যার ডান গালে হাত রেখে মৃদু স্বরে বলে, ঠিক আছে? সন্ধ্যা অবাক হয়ে আকাশের চিন্তিত মুখপানে দৃষ্টি রাখে। আকাশ সন্ধ্যার পুরো মুখে দৃষ্টি বোলায়। ওরা মাথা থেকে কাঁধে স্থান পেয়েছে। এলোমেলো ভেজা চুল, মুখ জুড়ে ছোট ছোট পানির কণা, ভেজা ঠোঁট। জোড়ায় নজর পড়তেই আকাশ দ্রুত চোখ বুজে বিড়বিড় করে, বেয়াদব মেয়ে আমাকে বশ করতে চাইছে, একে বাঁচানো উচিত হয়নি। সন্ধ্যা বেয়াদব মেয়ে টুকু শুনতে পেয়েছে, বাকিটুকু শুনতে পায়নি। আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। আকাশ নিজেকে সামলে চোখ মেললে সন্ধ্যা স্বাভাবিক হয়। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তুমি সাঁতার পারো না? সন্ধ্যা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। আকাশ এবার কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আমাকে তোমার পাগল মনে হয়? গ্রামের মেয়ে হয়ে তুমি সাঁতার পারো না? এসব ফালতু কথা আমি বিশ্বাস করব? ছেলেদের কোলে ওঠার জন্য এই ফোন দিয়ে হেঁটেছিল, তাই না? ছেলে লোভী বেয়াদব মেয়ে একটা। আকাশের কথা শুনে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। ভীষণ রাগ হয় তার। আকাশ কিছু বোঝার আগেই সন্ধ্যা দু হাতে গায়ের জোরে আকাশকে ধাক্কা দেয়। আকাশ সিটকে দূরে সরে ঠাস করে পানিতে পড়ে যায়। সন্ধ্যার কোমর থেকে হাত আলগা হয়ে যায়। সন্ধ্যার আবারও অথৈ সাগরে হাবুডুবু খাওয়ার উপক্রম হয়। আকাশ দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে মুছে ছটফট করা সন্ধ্যার দিকে তাকায়।
আকাশের ইচ্ছে করলো একে পানির মাঝে ঠেসে ধরতে। কি পরিমাণ বেয়াদব হলে তাকে ধাক্কা দেয় ভাবা যায়। আকাশ সুইমিং পুলের পাড়ে উঠে পা ঝুলিয়ে বসলো। সে এখন সন্ধ্যার তামাশা দেখবে। তাকে ধাক্কা দেওয়া সাহস কি মেয়ের? কয়েক সেকেন্ড পেরোতেই আকাশের মন মানল না। দ্রুত নেমে গিয়ে সন্ধ্যাকে তার সাথে আগলে ধরে। সন্ধ্যা দ্রুত দু হাতে আকাশের গলা জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। লোকটার উপর রাগ হয়েছিল তাকে ওভাবে বলায়, কিন্তু না বুঝে হঠাৎ ধাক্কা দেওয়ার পর বুঝেছে কত বড় ভুল করেছে। সে ভেবেছিল লোকটি আর আসবে না, এবার সে পানিতে ডুবে মারা যাবে, তার ভাইয়াকে আর দেখা হবে না। কিন্তু আকাশ আবারও এসেছে দেখে মেয়েটির জানে পানি আসে না চাইতেও চোখের কোণে ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে এমন চিপকে থাকলে কেমন লাগে? আকাশ সন্ধ্যাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু সন্ধ্যা সাপের ন্যায় পেঁচিয়ে ধরেছে আকাশকে। আকাশ বুঝলো মেয়েটি ভয় পাচ্ছে, নিজেই তাকে ধাক্কা দিল। কি তেজ মেয়ের! আকাশ রেগে বলে, প্রবলেম কি তোমার? ধাক্কা কেন দিলে আমাকে? সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ বিরক্তি হয়। ভেজা গায়ে এমনভাবে ধরেছে এ মেয়ে, মেজাজ খারাপ হচ্ছে। সন্ধ্যার দুহাত টেনে তার গলা থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু বাঁ হাত সন্ধ্যার কোমরে রাখা। সন্ধ্যা ভয় পেয়ে আবারও আকাশকে ধরতে গেলে আকাশ ডান হাতে সন্ধ্যার গলা থেকে একটু নিচে হাত রেখে সন্ধ্যাকে থামিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে, আর একবার আমার সঙ্গে চিপকালে না, এই পানিতে তোমাকে চুপিয়ে মারবো। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। অপমানে মুখখানি থমথমে হয়ে যায়। মেয়েটির শরীর কাঁপছে হালকা। আকাশ টের পেলেও নরম হলো না, উল্টো রেগে বলে, আর একদিন যদি কোনো উল্টাপাল্টা কাজ করতে দেখেছি না, তোমার খবর আছে। কোথায় পেয়েছো এত সাহস? আকাশ নওয়ানকে মেলুবি বড়, আকাশ নওয়ানকে ধাক্কা দাও। আমার বয়স কত জানো? সন্ধ্যাকে চুপ দেখে আকাশ আরো জোরে ধমক দেয় সন্ধ্যাকে। কি হলো, কিছু বলছো না কেন? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, দুদিকে মাথা নাড়ায়। অর্থাৎ সে জানে না। আকাশ দাঁত কিরমির করে বলে, 29 পেরিয়ে কদিন পর 30 হবে, আর তুমি এই 2 ইঞ্চি লিলিপুট হয়ে আমাকে রাগ দেখাও। বেয়াদব মেয়ে। 2 ইঞ্চি কথাটা সন্ধ্যার পছন্দ হলো না। সে তো 5 ফুট 3 ইঞ্চি, কিন্তু শান্ত থাকলো সে বেকায়দায় পড়েছে। আকাশ গলা ছেড়ে বলে, তোমার থেকে আমি 11 বছর বড়, বুঝেছো? এরপর থেকে আমার সঙ্গে যতবার দেখা হবে আমাকে সালাম দেবে। গট ইট? সন্ধ্যা বোকা চোখে তাকায়। আকাশ সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি রেখে হাত দিয়ে দেখায় আর বলে, এইভাবে ইশারা করে দেবে, নয়তো থাপ্পড় কিন্তু একটাও মারিতে পড়বে না। সন্ধ্যাকে এখনো চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আবারও ধমক দেয়। কি হলো, কিছু বলছো না কেন? সন্ধ্যা কেঁপে ওঠে, দ্রুত ডান দিকে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর বোঝায়। আকাশ গম্ভীর গলায় বলে, গুড। অবাধ্য হলে সুইমিং পুল তো আছেই, মাথাটা খুব সুন্দর করে পানিতে ডুবিয়ে রাখবো। মেরিট 10। সন্ধ্যা ঢোক গিলল। আকাশের কথা বলার ধরনে মেয়েটা আরো বেশি ভয় পাচ্ছে। আকাশ মনে মনে হাসলো। আচ্ছা, জব্দ করেছি মেয়েটাকে, এবার একটু শান্তি লাগছে। মেয়েটি তাকে উল্টাপাল্টা বলার পর থেকে মেজাজ খিটখিটে ছিল। এরপর দু হাতে সন্ধ্যার কোমর পেঁচিয়ে ধরে পাড়ে বসিয়ে দিল সন্ধ্যাকে। বাগান জুড়ে ছিটে ফোটা আলো যা সন্ধ্যার উপর এসে পড়ে। আকাশ সন্ধ্যার দিকে তাকালে অটোমেটিক মুখ হা হয়ে যায়। এই মেয়ে এটা কি পড়েছে? সন্ধ্যা দ্রুত উঠে দাঁড়ায়। দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার পা ধরে টান দেয়। সন্ধ্যা হুমড়ি খেয়ে পড়ে আকাশের ওপর। চোখ বড় বড় হয়ে যায় মেয়েটির। আবার তাকে পানিতে ফেললো কেন? আকাশ দাঁতে দাঁত চেপে বলে, সাদা কালো সবই তো দেখিয়ে দিলে, আর কাকে দেখানোর জন্য যাচ্ছ? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ আরো বড় হয়। কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় সন্ধ্যা চোখ খিচে নিল। সে সাদা জামা পরেছে, জামাটি ভীষণ পাতলা ছিল। সে তো আর জানতো না সে পানিতে পড়ে যাবে, তাহলে জীবনে এই জামা পরতো না। আকাশের ইচ্ছে করলো একে সত্যি পানিতে চুবিয়ে মারতে। রেগে বলে, আচ্ছা বেদব তো তুমি, মানুষকে শরীর দেখে বেরো। সন্ধ্যার কান্না পাচ্ছে, ভীষণ অপমানিত বোধ করছে সে। সুইমিং পুলের পাড়ে থাকায় সন্ধ্যা আকাশকে ঠেলে উপরে উঠতে চাইল, কিন্তু আকাশ সন্ধ্যার কোমর শক্ত করে ধরে রাখলো। সন্ধ্যা ব্যথা পায়, সাথে ভীষণ লজ্জা। আকাশ বিরক্তির শ্বাস ফেলে আশেপাশে তাকালে বাম দিকে অরুণকে ফোনে কথা বলতে দেখে রেগে যায়।
এই বেয়াদব এখনো যায়নি এখান থেকে। পাড়ের কাছে তখনকার মতো লাঠি জাতীয় একটি ডাল পেয়ে অরুণের দিকে ছুঁড়ে মারে। অরুণ পায়ে ব্যথা পেয়ে উল্টো ঘুরলে আকাশ সন্ধ্যাকে তার পিছে দাঁড় করিয়ে রেগে বলে। এই বেয়াদব, তুই যাস নি কেন এখান থেকে? অরুণ চোখ ছোট ছোট করে বলে। কেন যাব? আকাশ চিবিয়ে চিবিয়ে বলে। যা এখান থেকে, নয়তো তোকে লাথি মেরে বাংলাদেশের বাইরে বের করবো। অরুণ কল কেটে এগিয়ে আসে আর বলে। তুই তোর বউকে বাঁচাতে নেমে মেরে ফেললি নাকি? কোথায় মেয়েটা? সন্ধ্যা আকাশের পেছনের পিঠের সাথে লেগে দাঁড়িয়ে আছে। আকাশ বিরক্তি কণ্ঠে বলে। মেরে দিয়েছি, যা এবার। অরুণ চোখ বড় বড় করে বলে। সত্যি মেরে দিলি? মেয়েটার টিকিটটাও দেখছি না যে। আকাশ রেগে মেগে পাড়ে উঠে অরুণের দিকে তেড়ে গেলে অরুণ উল্টো ঘুরে দৌড়াতে দৌড়াতে অসহায় কণ্ঠে বলে। আরে আমি কি করলাম? আকাশ ফুঁসতে ফুঁসতে বলে। তোর ক্যারেক্টার আজ ধুয়ে মুছে সাব করবো, দাঁড়া। অরুণ বাড়ির বাইরে বেরিয়ে যায়। দারোয়ান গেটে দাঁড়িয়ে ছিল। অরুণকে দেখে অবাক হয়। বেশি অবাক হয় আকাশকে উদাম হয়ে ভেজা গায়ে এভাবে দেখে। অরুণ বাইরে বেরিয়ে গেলে আকাশ থেমে যায়। দারোয়ানের সামনে গিয়ে বলে। চাচা, এক্ষুনি গেট লাগান, খুলবেন আজকে। অরুণ ওপাশ থেকে বলে। কি? আমি কই থাকবো? তুই আমার সাথে বিলেনগিরি করতে পারিস না। আকাশ রেগে বলে। সব পারি আমি, এমনিতে ডিভোর্স পেপার আসেনি, তবুও ঢুকতে দিয়েছি, এখন আর না। অরুণ কোমরে হাত রেখে চোখ মুখ কুঁচকে তাকালো। সে একদিনের মধ্যে কোনো আসমান থেকে ডিভোর্স পেপার আনবে? শালা লজিকলেস কথা বলতেই এর দিন যায়। আকাশ সত্যি সত্যি গেটে তালা দিয়া হলে চাবি নিয়ে চলে গেল। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে। শালা তোর জীবনেও বিয়ে হবে না। আকাশ পাত্তা দিল না। এটা বদদোয়া না আশীর্বাদ, সে তো বিয়ে করতেও চায় না। অরুণের আকাশের ব্যাপারে মনে পড়তেই বলে। আমার সব গার্লফ্রেন্ড তোর নামে দলিল করে দেব দিস। আকাশ ততক্ষণে জায়গা প্রস্থান করেছে। অরুণ হাহু তাস করতে লাগলো। দারোয়ান চাচা নিজেও অসহায় মুখ করে চেয়ে রইল, তার হাতে তো কিছুই নেই। সন্ধ্যা পুল থেকে উঠে দ্রুত পায়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে আকাশ দাঁড়িয়ে যাওয়ায় সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। আকাশ তীক্ষ্ণ চোখে সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলায়। সন্ধ্যা সাদা জামার উপর সাদা ওড়না টেনে নিজেকে ঢাকতে চাইল, কিন্তু সব তো ভেজা। আকাশের দৃষ্টিতে মেয়েটি নুয়ে পড়ে। এত বাজে পরিস্থিতিতে এ জীবনে পড়েছে বলে মনে হয় না। আকাশের পাশ কাটিয়ে যেতে নিলে আকাশ আবারও সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যা ধাক্কা খেতে গিয়েও নিজেকে সামলে নেয়। আকাশ নিজেই দুপা পিছিয়ে যায়। আবারও সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলায়। বা হাত ট্রাউজারের পকেটে, ডান হাতের আঙ্গুলগুলো চাপদাড়িতে বুলিয়ে খুব সামান্য হাসে। অতঃপর নিজেকে সামলে গম্ভীর গলায় বলে। খারাপ লাগছে না, নাইস কম্বিনেশন। সন্ধ্যার ইচ্ছে করল মাটি ফাঁক হয়ে যাক, সে ভেতরে ঢুকে যাক। কি বেহায়া লোক। আকাশ সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যা এবার আকাশ বুঝে ওঠার আগেই পাশ কাটিয়ে এক দৌড় দেয়। আকাশ সাথে সাথে পিছু ফিরল। সন্ধ্যাকে ধরতে চাইলে ওড়না খুলে হাতে চলে আসে। সন্ধ্যা ভীত হয়, কিন্তু থামল না। তার বোঝা হয়ে গেছে এই লোক চরম লেভেলের অসভ্য। আকাশ সন্ধ্যার ভেজা ওড়নার দিকে চেয়ে বিরক্তি নিয়ে বলল। যা, কথা শেষ করতে না দিয়ে পালালো। ভাবনার মাঝেই আকাশের বুকে 4টে ইটের টুকরো এসে লাগে। আকাশ সামনে তাকালে দেখলো সন্ধ্যা এদিকে ফিরে দাঁড়িয়েছিল। তাকে দেখেই আবার দৌড় দিয়েছে। আকাশ সন্ধ্যার ভেজা ওড়না ডান হাতে পেঁচায় আর দাঁত কিরমির করে বলে। পিয়াদব মেয়ে, তোমার খবর করবো আমি, ওয়েট। সন্ধ্যা জোরে জোরে দৌড়ায়। বেহায়া লোক তাকে নিয়ে কি বাজে বাজে কথা বলছিল? সে চুপচাপ হজম করবে নাকি? তখন পানিতে ছিল বলে সব মেনেছিল। সন্ধ্যা এক দৌড়ে তার ঘরে এসে থামে। দ্রুত ঘরের দরজা আটকে হাঁপায়। এরপর তার একটি কালো জামা পায়জামা ওড়না নিয়ে ওয়াশরুমে যায়। সব কালো পড়বে সে, যেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও তার কিচ্ছু দেখতে পায় না। সৌম্য রাতে তার এক ফ্রেন্ডের বাসায় ছিল। এরপর সকাল সকাল ঢাকার বাসে উঠে সিলেট চলে আসে। বাস থেকে মৌলভীবাজার নামে। পকেট থেকে ফোন বের করে ঘড়ি দেখল, দুপুর 3টা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটে ক্ষুধা। রাস্তার পাশে একটি দোকানে গিয়ে 5 টাকার একটি রুটির সাথে একটি কলা কিনে
এরপর দোকানের সামনে বসার জায়গা পেয়ে এক সাইডে বসে সৌম্য। রুটিতে এক কামড় দিয়ে পাশে তাকালে দেখলো একটি কুকুর চেয়ে আছে। সৌম্য কুকুরটির দিকে চেয়ে রুটির টুকরোটুকু চিবাই রুটিতে দ্বিতীয় কামড় দিতে গিয়ে কি যেন ভেবে তার মুখের সামনে থেকে সরিয়ে নেয় রুটি। এরপর কুকুরটির মুখের সামনে রুটি ধরলে কুকুর ছো মেরে নেয় রুটি। সৌম্য হেসে ফেলল। হাতের কলাটি কুকুরের সামনে রেখে আবারও দোকান থেকে রুটি কলা কিনে খেতে আরম্ভ করে। সৌম্য খেয়াল করল কুকুরটির তার পা ঘেঁষে বসে আরামসে খাচ্ছে। সৌম্য তার খাবারটুকু শেষ করে একটি হাফ লিটারের পানির বোতল কিনে দোকানদারকে টাকা পরিশোধ করে সামনের দিকে এগিয়ে যায়। সৌম্যর ডান পাশে কুকুরটি হাঁটে। হঠাৎই সৌম্যর বাম পাশে একটি মেয়ে এসে দাঁড়িয়েছিল। বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। সৌম্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো। সালামের উত্তর নিয়ে আবারও সামনে তাকায়। মেয়েটি মৃদু হেসে বলে, আপনি কোথা থেকে আসছেন? সৌম্য গম্ভীর গলায় বলে, সালামের উত্তর দিয়া ওয়াজিব তাই দিয়েছি। মেয়েটি বুঝলো সৌম্য তার সাথে কথা বলতে চায় না, এই জন্য এভাবে বলছে। 20 বছরের ফর্সা গোল গাল মেয়েটি মৃদু হেসে বলে, আচ্ছা, শুধু এটা বলুন, আপনি কুকুরটিকে আপনার মুখের খাবার দিয়ে দিলেন কেন? সৌম্য কুকুরটির দিয়ে তাকিয়ে বলে, ও ক্ষুধার্ত ছিল। রাস্তায় তো আরো কত কুকুর অভুক্ত আছে, সবাইকে দিলেন না তো? সামর্থ্য থাকলে দিতাম। মেয়েটি অবাক হয়ে একটু হাসলো, আবারও বলতে নেয়। আপনি? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, আমি বিরক্ত হচ্ছি, আপনি আপনার রাস্তা দেখুন। সৌম্যর কথায় মেয়েটি দাঁড়িয়ে যায়। তার মনে আহামরি প্রভাব ফেলেছে বলে মনে হয় না, তবে একটুখানি অপমানিত বোধ করেছে, এজন্যই দাঁড়িয়ে পড়েছে। সৌম্য মেয়েটির দিকে একবারও তাকালো না। সে তার মতো এগিয়ে গিয়ে একটি সিএনজিতে উঠে পড়ে ভানুগাছ গ্রামের উদ্দেশ্যে। প্রতিজনের ভাড়া 100 টাকা। সৌম্য সিএনজিতে উঠে বসলে দেখলো কুকুরটি তার দিকে চেয়ে ঘেউ ঘেউ করছে। সৌম্য মৃদু হাসলো। সিএনজি ছেড়ে দিলে কুকুরটি পিছু পিছু দৌড়ায়। সৌম্য আয়নায় তাকিয়ে দেখলো সিএনজির স্পিড বাড়লে একসময় কুকুরটি মিলিয়ে গেল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। প্রায় 2 ঘন্টা পর সৌম্য ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। কিছু চকলেট, 2টো চিপস কিনে তার কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে এগোয়। মিনিট 10 হাঁটলে একটি বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িটি কাঠ ও বাঁশের তৈরি। একজন বয়স্ক ভদ্রলোক ভেতর থেকে বেরিয়ে উঠানে এসে সৌম্যকে দেখে অবাক হয়। এগিয়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরে বলে, তুমি হঠাৎ এভাবে না বলে কই আসলে যে বলে আসবে না? সৌম্য মৃদু হেসে সালাম দিয়ে বলল, এমনি চলে এলাম। ভদ্রলোক সৌম্যকে টেনে নিয়ে গিয়ে উঠানে পাতা চেয়ারে বসতে দিয়ে ডাকলেন, এই কৌগো সিজনের আম্মা, আসো দেখে যাও কে আসছে। সৌম্য হেসে বলে, মামা ব্যস্ত হবেন না, সিজন কই? বলতে বলতে 5 বছরের একটি বাচ্চা দৌড়ে এসে সৌম্যর পা জাপটে ধরে বলে, ভাইয়া তুমি আসছো? সৌম্য সিজানকে কোলে নিয়ে হাতের চিপস দেয়। পকেট থেকে চকলেট বের করে হাতে দেয়। বাচ্চাটি খুশি হয়ে সৌম্যের গলা জড়িয়ে ধরে। সৌম্যর মামা বলেন, সন্ধ্যা কেমন আছে? ওকে আনলে না কেন? সৌম্যর মুখ মলিন হয়। মৃদুস্বরে বলে, ভালো আছে মামা, আনবো সময় করে। আমি কিছু কাজে এসেছি, 1 সপ্তাহর মতো থাকবো, আপনার সাহায্য লাগবে। মিজানের বাবা সৌম্যর কাঁধে হাত রেখে বলে, 1 সপ্তাহ থাকলে আমি ধন্য হব। কখনো তো এসে একদিনও থাকুনি। শোয় নাও, তারপর তোমার সব কথা শুনবো। সৌম্য মৃদু হাসলো। রক্তরে সম্পর্ক নেই এদের সাথে, অথচ কত আপন ভাবে তাদের। ভেতর থেকে সৌম্যর মামি এগিয়ে এসে বলে, সৌম্য তার মামির সাথে টুকটাক কথা বলল। সিজানকে কোল থেকে নামিয়ে দেয়। সৌম্যর মামা ভেতরে গিয়ে ফ্রেশ হতে বলল। সৌম্য ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। মামার ডাকে আবারও পিছু ফিরে তাকায়। ভদ্রলোক তার মেয়েকে এগিয়ে বলে, সৌম্য, এটা আমার বড় মেয়ে সিজা। তুমি এর আগে আসলে ও কোনো না কোনো সময় বাড়িতে থাকতো না, এবার দেখা হয়ে গেল। সৌম্য মেয়েটির দিকে তাকায়। ঘন্টা 2 আগে রাস্তায় যে মেয়েটির উপর বিরক্ত হয়েছিল সৌম্য, এটা সেই মেয়ে। যদিও মনে মনে একটু অবাক হয়েছে সৌম্য, তবে উপর থেকে স্বাভাবিক। কিন্তু মেয়েটি অবাক হয়ে বলে, বাবা, এই ছেলেই তোমার সেই বান্ধবীর ছেলে সৌম্য? সৃজান বাবা মৃদু হেসে বলে, হ্যাঁ মা। সৃজা ভাবলো সৌম্য রাস্তায় ভালো করে কথা না বললেও এখন চিনতে পেরে ভালো করে কথা বলবে।
কিন্তু না, সৌম্য সৌজন্যমূলক সৃজাকে সালাম দিয়ে কিছু বলার সুযোগ না দিয়েই ভেতরে চলে গেল। সৃজা তবদা খেয়ে চেয়ে রইল, বিড়বিড় করলো, কি অ্যাটিটিউড মাইরি। এরা সারাদিন সৌম্যর খোঁজ করে সন্ধ্যার পর বাসায় ফিরেছে। বাসায় ফেরার কারণ আছে, তার বাবা চুপ করে বসে থাকার মানুষ নয়, তাকে ছেড়ে দিয়ে রেখেছে মানেই ঘাবলা আছে, অর্থাৎ ইরাকে বন্দি করার প্রয়োজন নেই। এজন্য ইরা স্বাধীনভাবে আজ ঘুরে সৌম্যকে খুঁজতে পেরেছে, কিন্তু সৌম্যর টিকিটও এই শহরে নেই। ইরা বাড়ির কলিং বেল বাজালে তার মা এসে দরজা খুলে দেয়। ইরাকে দেখে অবাক হয়ে বলে, কাল থেকে কোথায় ছিলি মা? ইরা ভিতরে যেতে যেতে বলে, হোস্টেলে। এরপর ডাইনিং এ দাঁড়িয়ে চিৎকার করে ডাকে, বাবা বাবা বাবা। ইরার মা কিছু বলার আগে দরজা থেকে ইস্তিয়াক আহমেদ এগিয়ে এসে বলে, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? ইরা তার বাবার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে। সৌম্য কোথায়? ইস্তিয়াক আহমেদ মৃদু হেসে বলে, সেটা কি? ইরা চিল্লিয়ে বলে, একদম নাটক করবে না আমার সাথে, বলো সৌম্য কোথায়? ইস্তিয়াক আহমেদ বিরক্ত হয়, এত শান্তশিষ্ট বউ বিয়ে করে কি হয়েছে? পেট থেকে বের হয়েছে এক ধানি লঙ্কা মেয়ে। উল্টো তিনিও রেগে বলে, তুমি রিয়াদকে মেরেছিলে, আজ ও মরে গেলে কি হতো? ইরা ব্রুকুচকে বলে, এখনো মরেনি। ইরার বাবা ইরার গালে থাপ্পড় মেরে দেয়। মেয়ের উদ্ধত্ত স্বভাব নিতে পারেন না তিনি। ইরার মা দৌড়ে এসে ইরাকে আগলে নিয়ে ভেজা গলায় বলে, আপনি আমার মেয়েটাকে এভাবে মারলেন কেন? ও বড় হয়েছে না? ইরার বাবা রেগে বলে, মার খাওয়ার মতো কাজ করলে মার খাবে। ওর কোন সাহসে রিয়াদের গায়ে হাত দিয়েছো? মেয়েকে এসব কি শিক্ষা দিয়েছো? ইরার চোখের কোণে পানি। মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, ভাগ্যিস আমি তোমার মা বাবা অথবা বড় ভাই বোন নয়তো তোমার মতো অমানুষদের সিধে করার জন্য এই ইরা একাই যথেষ্ট। কিন্তু সৌভাগ্যক্রমে আমার মা আমার বড়দের সম্মান করতে শিখিয়েছে, তাই আজ মেয়ে হয়ে বাবাকে সঠিক শিক্ষাটা দিতে পারছি না। কথাটা বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, যত রিয়াদকে আমার কাছে পাঠাবে সবগুলোর অবস্থা এরকমই হবে, আর আমার সৌম্যকে আমি ঠিক খুঁজে বের করব। ইস্তিয়াক আহমেদ বোবা চোখে মেয়ের দিকে চেয়ে রইল। মেয়েটা এত তেজ পায় কোথায় সে ভেবে পায় না। আকাশ অফিস থেকে বাড়ি ফিরেছে, সিঁড়ির দিকে যেতে গিয়েও পিছিয়ে আসলো। ডান দিকে ঘাড় বাঁকালে দেখলো সন্ধ্যা এদিক ফিরে ঘুমিয়ে আছে, দরজাটা একদম খোলা। আকাশ মোড় ঘুরিয়ে এদিকে গেল। এইভাবে দরজা খুলে কে ঘুমায়? বিরক্ত হলো আকাশ। ঘরের ভেতর প্রবেশ করে এগিয়ে গিয়ে সন্ধ্যার মাথার কাছে দাঁড়ায়। সন্ধ্যার পরনে কালো জামা, মাথায় ওড়না টানা, ডান কাত হয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আকাশ হাত ঘড়িতে সময় দেখল রাত ৮টা। অসময় কেউ ঘুমায়? ঘুমিয়েছে তো ভালোই ভদ্রভাবে, বাইরে বেরোয় অভদ্রভাবে। সন্ধ্যার বাম হাত গালের নিচে রাখা, ডান হাত বিছানা থেকে খানিকটা ঝুলে আছে, হাতের মুঠোয় কিছু ধরে রাখা। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। গতকালকে নূপুর বুঝতে পেরে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। তার মনে পড়ল সন্ধ্যা লিখে বলেছিল এটা তার ভাই তাকে দিয়েছে। আকাশের আরেকটি কথা মনে পড়ে, আকাশ যখন কক্সবাজার ছিল তখন সন্ধ্যা একটি কাগজে লিখেছিল তার ভাইকে ভালোবেসে, এরপর সেই কাগজ দেয়ালে লাগিয়েছিল। আকাশ অবাক হয়, মেয়েটি তার ভাইকে একটু বেশি ভালোবাসে হয়তো, কিন্তু এর ভাইয়ের কাছে আসে না কেন? প্রশ্নগুলো নিয়ে ঘাটল না। আকাশ সামান্য ঝুঁকে সন্ধ্যার হাতের মুঠো থেকে নূপুরটি নিতে চায়, কিন্তু সন্ধ্যার হাতের মুঠো বেশ শক্ত। আকাশ ব্রু কচকায়। এই মেয়েটার প্রবলেম কি? ঘুমের ঘোরে ও ঝাঁজ দেখানো লাগবে। ইচ্ছে করছে ঠাস করে কানের গোড়ায় একটা থাপ্পড় মেরে হাতের মুঠো খুলতে। বিরক্ত হয়ে নূপুরের দুখণ্ড ধরে জোরে টান দেয়। সন্ধ্যা ঘুমের ঘোরে চোখ মুখ কোচকায়, মুখায়ব ব্যথাতুর চিহ্ন ফুটে ওঠে। আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে চেয়ে গম্ভীর গলায় বিড়বিড়িয়ে বলে, বলেছিলাম না দেখা হলে সালাম দেবে, আর এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। সন্ধ্যা আবারও গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। আকাশ দ্বিখণ্ডিত নূপুরটি প্যান্টের ডান পকেটে রেখে ডান হাত পকেটে ঢুকিয়ে রাখলো, বা হাতে ব্ল্যাক শার্টের দুটো বোতাম খুলল।
এতটুকু সময় ঘেমে যাওয়ার কারণ বুঝলো না। ঘর থেকে বেরিয়ে বা হাতে দরজা টেনে শব্দ করে লাগিয়ে দেয়। গায়ের যত বেশি শক্তি ছিল সব শক্তি যেন ঠেলে দিয়েছে। দরজা খুলে রাখার সব রাগ এই দরজার উপর বোধহয় ছেড়ে দিল। অনেক জোরে শব্দ হয়েছে। সন্ধ্যা ঘুম থেকে ধরফর করে উঠে বসে। এদিকে আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, কিসের শব্দ হইল? আকাশকে বাইরের দিকে যেতে দেখে বলে, কখন আসলে, আবার কোথায় যাচ্ছ? আকাশ মৃদু স্বরে বলে, কাজ আছে। আসমানি নওয়ান আশেপাশে তাকালো, বুঝলো না কিসের শব্দ হলো। কিছু বুঝতে না পেরে তার ঘরে চলে যায়। সন্ধ্যা বিছানা থেকে নেমে আশেপাশে ভীত চোখে তাকায়। মূলত শব্দের উৎস খুঁজতে চাইছে মেয়েটা। গতকাল রাতে অসময়ে ভেজায় আজ সারাদিন মাথাটা তার ভার লাগছিল, তাই কখন ঘুমিয়েছিল বুঝতেই পারেনি। হঠাৎ মনে পড়ল নূপুরের কথা। বাম পা বাড়িয়ে দেখলো নূপুর আছে, কিন্তু ডান পায়ের ছেঁড়া নূপুর তার হাতে ছিল। সন্ধ্যা দ্রুত বিছানার উপর হাতটাই পুরো বিছানা খুঁজেও কোথাও পায় না। মেঝেতে নেমে চারপাশে খোঁজে, কোথাও পায় না। সন্ধ্যার চোখের কোণে পানি জমে। ভাইয়ের দেয়া নূপুর ছিঁড়ে গেল, তবুও সে সেটি নিয়েই ছিল। সেটাও হারিয়ে গেল। সন্ধ্যা বিছানার উপর দুহাত রেখে তার উপর মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। সৌম্য ভাইয়াও হারিয়ে গেছে, তার দেয়া জিনিসও হারিয়ে গেছে। আকাশ নূপুরটি একটি স্বর্ণকারের দোকানে নিয়ে যায়। 30 মিনিটের মধ্যে যেন ঠিক করে দেয়া হয়। যা পেমেন্ট চাইবে তাই দেওয়া হবে, কিন্তু দ্রুত দিতে হবে। দোকানওয়ালা আকাশের কথা মেনে তাদের কাজ করছে। আকাশ এক সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। হঠাৎ আনিকা এসে আকাশের হাত ধরে বলে, দোস্ত তুই এখানে? আকাশ আনিকাকে দেখলো, কিন্তু তার হাত ধরাই মেজাজ খারাপ হলো। একে 1000 দিন বলা হয়েছে ঘেসবি না, কিন্তু এটা এর স্বভাব থেকে বের হয় না। আকাশ দাঁত কিরমির করে বলে, হাত ছাড়বি নাকি জুতার বাড়ি খাবি? আনিকা দ্রুত আকাশের হাত ছেড়ে বলে, ও সরি, মনে থাকে না আমার। এত ঢং পারিস বাবা তুই? কয়দিন পর তোর বউ হাত না ধরলে এর চেয়েও বেশি চেতবি। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, বউ আর তুই এক নাকি? বউ আর অনেক কিছু ধরতে পারে। তুই আচাইটা কথা বাদ দিয়ে বিদায় হতো। আনিকা চোখ ছোট ছোট করে বলে, বুঝলাম না, তুই তো আমাদের বাতাস বাবু নয়। সত্যি করে বল, তুই আমার বন্ধুকে কোথায় লুকিয়ে রেখে এসেছিস? মনে হচ্ছে এটা কোনো প্রেমিক জিন। দোকানওয়ালা মেরামত করা নূপুরটি আকাশের দিকে বাড়িয়ে দিলে আকাশের আগে আনিকা ছো মেরে নিয়ে নেয়। আকাশ রেগে বলে, আনিকা দে। আনিকা আকাশের দিকে চেয়ে বলে, তুই তো বউ মানিস না, তাহলে এটা কার? মনে হচ্ছে বউ মানছিস, স্বীকার কর, নয়তো পাবে না এটা। আকাশ বিরক্ত হয়ে বলে, কবে বললাম বউ মানে? এসব আমার সঙ্গে যায় না। মেজাজ খারাপ করিস না। নূপুরতে। আনিকা কিছু বলতে গেলে তার মায়ের ডাকে আসছি বলে আকাশকে নূপুরটা দিয়ে বলে, বোনের বিয়ের শপিংয়ে এসেছি, তাই বেঁচে গেলি। কয়েকদিন পর তোদের বাড়িতে গিয়ে রহস্য উদ্ঘাটন করব, দাঁড়া। আকাশ আনিকার কথা পাত্তা দিল না। নূপুরটি পকেটে রেখে বিল মিটিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। এরপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আকাশ বাড়ি ফিরল। হাত ঘড়িতে একবার সময় দেখলো 9টা 20। আকাশ সন্ধ্যার ঘরের দিকে তাকালে দেখলো আবারও দরজা পুরো খোলা। অরুণ সোফায় বসা। মেজাজ খারাপ হলো। এই মেয়ের প্রবলেম কি? দরজা হা করে রাখে কেন? মনে হচ্ছে একে একটা শিক্ষা দিতে হবে। বড় বড় পা ফেলে সন্ধ্যার ঘরে প্রবেশ করলে অবাক হয়। ঘরে তো কেউ নেই। ব্যালকনির 0 লাইট জ্বলছে। কি যেন ভেবে আকাশ ব্যালকনির দিকে এগিয়ে গেল। বাদিকে তাকালে দেখলো সন্ধ্যা দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছে। 2 হাঁটু ভাঁজ করে 2 হাতে 2 পা জড়িয়ে মাথা নিচু করে রেখেছে। থেকে থেকে শরীর কেঁপে উঠছে। আকাশ বুঝতে পারল মেয়েটি কাছে। আকাশ সন্ধ্যার সামনে ডান হাঁটু একটু উঁচু রেখে বাম পা সামান্য নিচু করে রেখে বসে। সন্ধ্যার ফোপানোর আওয়াজ পায়। আকাশ তার ডান পকেটে থেকে নূপুর বের করে ডান হাতে নূপুরটি সন্ধ্যার সামনে ঝুলিয়ে মৃদুস্বরে বলে, এটার জন্য কাঁদছো? আকাশের গলা পেয়ে সন্ধ্যার সাথে সাথে মাথা উঁচু করে তাকায়। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকালো। সন্ধ্যার চোখ মুখ ভয়ঙ্কর লাল। কতক্ষণ যে কেঁদেছে আল্লাহই জানে। আর সন্ধ্যা জানে। সন্ধ্যা আকাশের হাতে তার নূপুর দেখে অবাক হয়ে তাকায়।
সবচেয়ে বেশি অবাক হয় তার দ্বিখণ্ডিত নুপুরজোড়া লাগনো দেখতে পেয়ে। সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ ধমকে বলল, খাচ্ছিলে কেন ইডিয়েট? আকাশের ধমকে সন্ধ্যা কেঁপে ওঠে। দ্রুত দু হাতে চোখ মুছে আকাশের হাত থেকে নুপুরটি নিতে গেলে আকাশ হাত সরিয়ে নেয়। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ পকেটে নুপুরটি রাখতে রাখতে বলে, ডিসিশন চেঞ্জ করে দিয়েছি, নুপুরটি তুমি আর পারছো না। সন্ধ্যা অবাক হয়ে তাকায়। আকাশ গম্ভীর গলায় বলে, ছিচকাতুনি মেয়েদের আমি ইচ্ছে পূরণ করি না। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ উঠে দাঁড়িয়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত পেতে ইশারায় নুপুরটি দিতে বলে। আকাশ মৃদু স্বরে বলে, বললাম তো হবে না। কথাটি বলে সন্ধ্যার পাশ কাটিয়ে যেতে নিলে সন্ধ্যা আবারও আকাশের সামনে দাঁড়িয়ে যায়। আকাশ দ্রুত ভ্রু কুঁচকে তাকায়, গভীর গলায় বলে, সালাম দিতে বলেছিলাম, বলে গিয়েছো? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। গতকাল আকাশে দেখিয়ে দেয়া অনুযায়ী ইশারায় সালাম দিল। এরপর ডান হাত পেতে মাথা নাড়িয়ে বোঝায় তাকে নুপুরটি দিতে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আগে আসো। সন্ধ্যার ব্রকুচকে তাকায়। বিরক্ত লাগছে তার। কি শুরু করেছে এই লোক? আকাশ একটু পিছিয়ে গিয়ে সন্ধ্যাকে ভালোভাবে অবলোকন করলো। সন্ধ্যার পরনে কালো শাড়ি। আকাশ মনে মনে হেসে বলে, আজ ভেতরে বাইরে সব কালো, গুড ডিসিশন। তবে গতকাল সাদা কালো ড্রেস কম্বিনেশনটা খুব ভালো ছিল। সন্ধ্যা ভীষণ লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। লোকটি ভীষণ অসভ্য টাইপের। সন্ধ্যার ইচ্ছে করলো গালের মধ্যে দুটো থাপ্পড় বসিয়ে লোকটার অসভ্যতামি আমি ছোটাতে। আকাশ সন্ধ্যার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে। সন্ধ্যা হঠাৎ আকাশের দিকে এগিয়ে গিয়ে আকাশের পকেটে বা হাত ঢুকিয়ে নুপুর পেয়ে যায়। সাথে সাথে নুপুরটি নিয়ে দৌড় দেয়। আকাশ সন্ধ্যার কাহিনীর বোঝার আগেই সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজাটা আটকে দিয়েছে। আকাশ হতভম্ব হয়ে বিড়বিড় করে। কি বিচ্ছু! ওয়াশরুমের দিকে একটু এগিয়ে গিয়ে জোর দিয়ে বলে, আবার না হেসে পালালে, বেয়াদব মেয়ে। সন্ধ্যা আকাশের কথাগুলো শুনতে পেয়ে ঢোক গিলল। হাতের নুপুর সামনে ধরে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটল। মন বলে, এমনিতে লোকটা ভালো না, আবার একটু একটু ভালোও আছে। সে ধন্যবাদ দিত তাকে নুপুর ঠিক করে এনে দেওয়ার জন্য, কিন্তু লোকটা ভীষণ অসভ্য টাইপ। তাছাড়া নুপুরটা তো এই লোকটাই ছিঁড়ে দিয়েছিল। জীবনেও ধন্যবাদ দিবে না সে লোকটাকে। সন্ধ্যা দরজায় কান পাতলে বাইরে থেকে আকাশের কোনো সারা শব্দ না পেয়ে দরজার ছিটকিনি খুলে বাইরে ডান পা রাখতে নিলে হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে বাথরুমের মেঝেতে পড়ে যায়। আকাশ নিজেকে সামলে নিতে পারায় সে পড়েনি, কিন্তু সন্ধ্যা চিৎপটাং হয়ে পড়েছে, সাথে তার হাতে নুপুর ছিটকে যায়। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। আকাশ হতভম্ব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সে মূলত সন্ধ্যাকে টেনে ঘরের ভেতর নিয়ে যেতে চেয়েছিল, উল্টে সেও ওয়াশরুমে চলে এসেছে। আকাশ হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠে এসো। সন্ধ্যা তাকালো না আকাশের দিকে। একা একাই ধীরে ধীরে উঠে বসে সে। আকাশ চোখ ছোট ছোট তাকায়। মেয়েটি তাকে রিজেক্ট করলো, কি পরিমাণ বেয়াদব ভাবা যায়। আকাশ রেগে বলে, তোমার মাঝে তো দেখছি আদবের চিঠা ফোটাও নেই। দ্রুত আদব আলী হও, নয়তো পানিতে চুবিয়ে আদব শেখাবো, বেয়াদব মেয়ে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ রেগে তাকিয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলে ধীরে ধীরে তাকায়। এরপর আশেপাশে তার নুপুর খোঁজে। আকাশ বুঝতে পারলো সন্ধ্যা নুপুর খুঁজছে। গম্ভীর স্বরে বলে, নুপুর খুঁজে লাভ নেই, কামড়ের মধ্যে কি এতক্ষণে ওর জানাজা হয়ে গিয়েছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ প্রকুচকে ইশারায় কামড় দেখে সন্ধ্যাকে। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে উপর থেকে খুঁজলো। উল্টো ঘুরে আকাশের দিকে তাকালে আকাশ আবারও বলে, বিশ্বাস না হলে হাত ঢুকে চেক করতে পারো। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। আকাশ ছোট করে তাকায়। কত বড় বেয়াদব, তার দিকে চোখ গরম করে তাকায়। সন্ধ্যা টুইটুম্বুর আঁখি দুটি নিয়ে আকাশের দিকে চেয়ে আছে। হাত দিয়ে ইশারায় বোঝায়, আপনি ভীষণ খারাপ লোক। আকাশ বুঝতে পেরে রেগে বলে, আর তুমি বেয়াদব। সন্ধ্যার চোখ থেকে না চাইতেও দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যা দ্রুত ডান হাতে চোখ মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। এত খারাপ লাগছে তার। আগে দুটো টুকরো হয়ে থাকলেও তাও তার ভাইয়ের দেয়া জিনিসটা তো ছিল, এখন তাও নেই। তার কপালটা এত খারাপ।
আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো সন্ধ্যা জানালার কাছে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আকাশের নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মেয়েটি তার ভাইয়ের দেয়া নূপুরের জন্য কত কাজ ছিল, এখন সেটা পুরোপুরি নেই। আকাশ কি বলবে বুঝতে পারে না। সে তো নূপুরটি ঠিক করে এনেছিল, একে দিবে বলে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে বুঝতে পারেনি। কিছু বলতে গিয়েও বলল না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছু একটা ভেবে উল্টো ঘুরে বলে, তোমার আরেকটা নপুর যে আছে ওটা আমাকে দাও, আমি কিছু একটা ব্যবস্থা করব। কথাটা শোনার সাথে সাথে সন্ধ্যা আকাশের দিকে তাকায়। এত রাগ লাগছে সন্ধ্যার, একটা নূপুর অস্তিত্বহীন করে দিয়ে আরেকটার দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা ধূপধাপ পা ফেলে আকাশের দিকে এগিয়ে আসে। আকাশ ভ্রু কুঁচকে চেয়ে আছে। কিছু বোঝার আগেই সন্ধ্যা আকাশকে গায়ের জোরে ধাক্কা দিয়ে আকাশের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। এটা কি হলো? চরম লেভেলের মেজাজ খারাপ হলো। রাগে দরজায় একটি লাথি মেরে চিৎকার করে বলে, বেয়াদব মেয়ে, তোমার সাহস হয় কি করে আমাকে ধাক্কা দেওয়ার? আকাশের চিৎকার আসমানি নওয়ান তার ঘর থেকে বেরিয়ে আসে, সাথে শিমু আর তার মাও বেরিয়ে আসে। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, আকাশ কি হয়েছে? আকাশ তার মায়ের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওর সাহস হয় কি করে আমার মুখের উপর দরজা লাগানোর? আসমানি নওয়ান অবাক হয়ে বলে, এইটা তো সন্ধ্যার ঘর, তুমি সন্ধ্যার ঘরের সামনে কি করতাছো? আকাশ থতমত খেয়ে তাকায়, নিজেকে সামলে রেখে রেগে বলে, যা ইচ্ছে করছি। আসমানি নওয়ান রেগে বলে, যা ইচ্ছা করতাছো মানে? যাও এখান থেইকা, তুমি ওর আশেপাশে আসবা না, ওর ঘরের সামনেও আসবা না। আকাশ দাঁত কিরমির করে বলে, 100 বার আসবো, ঘরের সামনে আসবো, ঘরের ভেতরে আসবো, ইচ্ছে হলে ওর বিছানায় ওর সঙ্গে ঘুমাবো। আকাশের কথা শুনে সকলে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ কথাগুলো বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে, মেয়েটাকে আদব শেখাও, নয়তো ওর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিচ্ছি। আকাশের খালা ব্রুকুচকে বলে, তুমি কি সন্ধ্যাকে মানতে চাইছো বাবা? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, পারে রাখ মেরে নাও, এই বেয়াদব মেয়েকে কে মানবে? হ্যাঁ, শিমু মাথা চুলকে বলে, খালামণি, তোমার ছেলে বউ মানবে না, আবার একসাথে ঘুমাতেও চায়। মনে হয় তুমি একটু বেশি ডিজিটাল ছেলে জন্ম দিয়েছো। আসমানি নওয়ান শিমুর কান টেনে বলে, এই ছেলে আমার মাথা পাগল করলো, তুই আবার আমার পিছে লাগতাছস কেন? শিমু কাদো কাদো মুখ করে বলে, ইস, কান ছাড়ো খালামণি। সৌম্য তার মামার সাথে কথা বলেছে, তাদের বাড়ির পাশে একটি ঘর বানিয়ে সৌম্য এখানে থাকবে জানিয়েছে। ভদ্রলোক অবাক হয় কিন্তু খুশিও হয়। তিনি তাদের বাড়িতেই থাকতে বলেছে, কিন্তু সৌম্য তাতে সায় দেয়নি। সে আর সন্ধ্যা এখানে থাকলে একটা বাড়তি ঝামেলা হবে। সৌম্যর এখন জমি কেনার মতো টাকা নেই। তাছাড়া সৌম্য তো এখানে সারা জীবন থাকবে না। আপাতত এই জায়গাটাই পারফেক্ট বলে মনে হলো। সন্ধ্যাকে একা রেখে গেলে চিন্তামুক্ত থাকতে পারবে। সৌম্যর মামা সবকিছু ঠিক করে দিয়েছে, কয়েকজন মিস্ত্রি এনেছেন। তার আগে সব জিনিসপত্র সৌম্যর সাথে গিয়ে কিনে এনেছেন। সৌম্যর পরনে লুঙ্গি, গায়ে স্যান্ডো গেঞ্জি, জিনিসপত্র এনে কাপড় বদলেছে। এগিয়ে গিয়ে আধ বয়সী লোক একজন লোককে জিজ্ঞেস করে, চাচা কিছু করা লাগলে বলুন। ভদ্রলোক অবাক হয়ে বলে। সৌম্য মৃদু স্বরে বলে, আপনারা যা করেছেন এটাই করব। বয়স্ক লোকটি হাসলো। কত বাড়ির কাজ করে, এমন অফার পায়নি, তাই অবাক হয়েছে, সাথে একটু হাসলো। সৌম্যর তার বাবার কথা মনে পড়ল। তার বয়স 6 থেকে 7 বছর হবে, তখন তার মা বেঁচে ছিল। তাদের গ্রামে এমন বাড়ির কাজ হলে তার বাবা তাকে কাঁধে তুলে নিয়ে সেই কাজের জায়গায় নিয়ে গিয়ে তার পাশে বসিয়ে রাখত। কথাগুলো ভেবে সৌম্য মৃদু হাসলো। অথচ আজ সে ওই বাড়ি না গেলেই তার বাবা খুশি, সে আর তার বোন গেলেই তার মুখ অন্ধকার হয়। সৌম্য খুব করে চায় আল্লাহ যেন ওই বাড়িতে আর কখনো তাকে আর তার বোনকে না নেয়। শ্রীজা সৌম্যর পাশে এসে দাঁড়িয়ে বলে, আপনাকে গ্রামের ছেলে লুকেই ভালো লাগছে। সৌম্য গম্ভীর গলায় বলে, আমি গ্রামেরই ছেলে। কিছুক্ষণ আগে পর্যন্ত বোঝা যাচ্ছিল না আপনার ড্রেস আপের জন্য। সৌম্য ঘাড় ঘুরিয়ে বিরক্ত কণ্ঠে বলে, প্রয়োজনীয় কিছু বলবেন? শ্রীজা বিব্রত বোধ করে আমতা আমতা করে বলে, আমি আপনার চেয়ে অনেক ছোট, আমাকে তুমি করে বলেন। সৌম্য এবারেও বিরক্ত হয়ে বলে, আমি যাকে তাকে তুমি বলি না।
সৃজা মন খারাপ করে বলে, তাহলে তুই বলুন। সৌম্য রেগে বলে। এটা আরো আগে বলি না? সৃজা ঢোক গেল, সে তো ভালো করেই কথা বলেছে, সৌম্য এমন রেগে যাচ্ছেন কেন? আমতা আমতা করে বলে, আমি পিঠা বানিয়েছি, আপনি একবার ভেতরে আসবেন। সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে বলে। যতগুলো বানিয়েছেন সবগুলো এখানে আনুন। সৃজা একটু খুশি হলো। ভেতরে যেতে নিলে সৌম্য আবারও বলে, সবগুলো আনবেন, কারোর জন্য একটাও রাখলে আনার প্রয়োজন নেই। সৃজা বাঁকা চোখে তাকায় সৌম্যর দিকে। কারোর জন্য রাখবে না মানে? তার একটা ছোট ভাই আছে, বাবা মা আছে, লোকটা কেমন যেন। সৌম্য উঠানে পাতা একটি চেয়ারে বসলো। সৃজা এগিয়ে এসে বলে, আপনার বউ নেই জানি, কিন্তু লাভার আছে কি? সৌম্য শক্ত চোখে তাকায় সৃজার দিকে। সৃজা মিকি হেসে বলে, এমনি শুনতে চাইলাম আর কি। সৌম্য ছোট করে বলে, আছে। সৃজা অবাক হয়, উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি ভাইয়া? সৌম্য সৃজার ব্যবহারে অবাক হয় না। এরকম রিয়াকশনই বোধহয় আশা করেছিল। মৃদু স্বরে বলে। সৃজা হেসে বলে, নাম ইরাবতী তাই না? সৌম্য তড়াক করে সৃজার দিকে তাকায়। সৃজা সৌম্যের ভরকানো দৃষ্টি দেখে ভালোই মজা পায়। উল্টো ঘুরে বাড়ির ভেতর দৌড়ে যেতে যেতে বলে, আপুটার কপাল পুড়েছে, আপনি অনেক খিটখিটে, আপুকে ভুলে গিয়ে তার কপাল বাঁচিয়ে দিন। সৌম্য হাত নিষ্পিস করল মেয়েটাকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। সৃজা কিভাবে জেনেছে এতে অবাক হয়নি সৌম্য, কিন্তু বিরক্ত হলো। চেয়ারে হেলান দিয়ে ডান পা বা পায়ের উপর রেখে বা হাত বন্ধ চোখের উপর রাখে। এরপর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, যা মনে রেখে আমরা কষ্ট পাই তার নাম মরীচিকা, আর আমার অধ্যায়ে ইরাবতী অর্থ মরীচিকা। দুপুরের পর সন্ধ্যাকে নিয়ে আসমানি নওয়ান, শিমু আর শিমুর মা পার্লারে এসেছে সন্ধ্যার নাক ফুটো করার জন্য। সন্ধ্যার পরনে কালো শাড়ি, মাথায় হিজাব বাঁধা। ছোট থেকে এই অভ্যাস সৌম্য তাকে করিয়েছে। যখন অনেকটা ছোট ছিল তখন সৌম্য নিজেই তাকে হিজাব পরিয়ে বাইরে বের করত। কথাগুলো ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। বা পায়ের নুপুরটি খোলেনি, ডান পা ফাঁকা। শিমু এটা দেখে সন্ধ্যাকে অনেকবার খুলতে বলেছিল। মানুষ তাকে দেখে জোকার বলবে বলেছিল। সন্ধ্যা খোলেনি। মানুষের কথা সে কেন ভাবতে যাবে? তার কথা কয়জন মানুষ ভাবে? সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্বর ঘিরে ধরে। কবে তার ভাইকে খুঁজে পাবে? সন্ধ্যা অপেক্ষার প্রখর গোনে। শিমু সন্ধ্যাকে টেনে একটি চেয়ারে বসিয়ে দেয়। সন্ধ্যা আশেপাশে তাকালো। একটি মেয়ের নাক ফোটানোর মেশিন আনলে সন্ধ্যা একটু ভয় পায়। এখন কত বড় হয়েছে, না জানি কতই লাগবে। ভাবনার মাঝে মেয়েটি মেশিন দ্বারা সন্ধ্যার নাক ফুটো করে দেয়। সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায় ব্যথায়, তবে যতটা ভেবেছিল ততটা ব্যথা পায়নি। শিমুর মা এগিয়ে এসে সন্ধ্যার থুতনিতে হাত রেখে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, অনেকটা ফর্সায় বলা যায়। নাকফুলের মাথায় ছোট্ট পাথর বসানো, যেটি জলজল করছে। ভদ্র মহিলা মৃদু হেসে বলে, মাশাল্লাহ আপা, দেখ আমাদের জান্নাতকে কি সুন্দর লাগছে। সন্ধ্যা শিমুর মায়ের দিকে তাকিয়ে রইল। জান্নাত নামটা নিয়ে সে বিভ্রান্তিতে পড়ে যায়। এই ভদ্র মহিলা দুজন তাকে এমনভাবে জান্নাত বলে ডাকে যেন তার আসল নাম জান্নাত আর সন্ধ্যা নাম নকল। কাজ শেষে সন্ধ্যাকে নিয়ে সবাই পার্লার থেকে বেরিয়ে আসে। পাশে একটি দোকান থেকে শিমু কিছু কেনার জন্য যায়। এদিকে আসমানি নওয়ান আর তার বোন টুকটাক কথা বলায় ব্যস্ত। সন্ধ্যা আশেপাশে চোখ বুলাচ্ছিল। হঠাৎই তিনটে কুকুর সন্ধ্যার ডান পাশে ঘুরঘুর করে। সন্ধ্যা ঢোক গেল। সাহস করে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু কুকুরগুলোকে তার দিকে আসতে দেখে সন্ধ্যা বাম দিকে পিছিয়ে যায়। এভাবে এগোতে এগোতে সন্ধ্যা অনেকটা দূরে চলে যায়। সাথে কুকুরগুলোও সন্ধ্যার দিকে এগোয়। এক পর্যায়ে সন্ধ্যা ভয়ে দৌড় দেয়। পিছন পিছন কুকুর দৌড়ায়। সন্ধ্যার কান্না পাচ্ছে। এটা আবার কোথায় ফেসে গেল সে? মেয়েটির বাইরে বেরানোর স্বভাব একেবারেই নেই বললেই চলে। সেখানে হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে সন্ধ্যার অবস্থা বেহাল। শাড়ি পরে দৌড়াতে গিয়ে বেচারি কয়বার যে পড়তে পড়তে বেঁচেছে। পায়ের জুতো কোথায় যে খুলে গিয়েছে তার হদিশ নেই। হঠাৎ কারোর সাথে জোরে সোরে এক ধাক্কা খেয়ে পড়তে নেয়।
তার আগেই সন্ধ্যা দুহাতে লোকটির শার্ট আঁকড়ে ধরে। আকাশ রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তাকে কেউ ধরেছে বুঝতে পেরে দ্রুত মেয়েটির দিকে তাকালে সন্ধ্যার মুখ দেখতে পায় না। মাথা নিচু করে রাখায় আকাশ রেগে সন্ধ্যাকে ধাক্কা দেয়। কোনো ম্যানারলেস মেয়ে তাকে ধরেছে। মেজাজ খারাপ হয়ে যায় তার। সন্ধ্যাকে ধাক্কা দিয়ে হাত দিয়ে তার শার্ট ছাড়ে, যেন তার শার্টে ময়লা লেগেছে। এরপর সামনে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। রাস্তায় সন্ধ্যাকে পড়ে থাকতে দেখে আকাশের ধাক্কা খেয়ে বেচারির আর দাঁড়িয়ে থাকার শক্তি হয়নি। তুমি? আকাশ অবাক হয়ে বলে। সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। আকাশ এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়েও আবার হাত গুটিয়ে নেয়। গতকাল রাতে তাকে রিজেক্ট করেছে, আবার তাকে ধাক্কা দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছিল। আকাশ কিচ্ছু ভুলে যায় না। অতঃপর গম্ভীর গলায় বলে, একাই ওঠো। সন্ধ্যা আকাশের ব্যবহারে অবাক হয়। বেশ কসরত করে একা একা উঠে দাঁড়ায়। আকাশ সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে রাখে, বলে, কার বিয়ে খেতে যাচ্ছিলে? বিয়েতেও তো মানুষ এত সাজে না। আকাশের কথা শুনে সন্ধ্যার মুখ অটোমেটিক তার গালে চলে যায়। সে তো সাজেনি। এই লোক এসব আবল তাবল কি বলে? আকাশ আবার বলে, এখানে কি করছো? বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার জন্য বের হওনি তো? সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। রাগ হয় অনুমান করে কত কথা বলে লোকটা। সন্ধ্যা আকাশের হাত থেকে ফোন কেড়ে নিয়ে লিখতে শুরু করে। আকাশ কটমট দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এই মেয়েটি তাকে শুধু তেজ দেখায়। ফোনটা কিভাবে নিল দেখো। কবে যে তার এক চটকানি খাবে এই মেয়ে বিড়বিড় করলো। বেয়াদব মেয়ে। সন্ধ্যা আকাশের দিকে তাক করে ধরে ফোন, যেখানে লেখা, আমি আপনার মায়েদের সাথে বাইরে এসেছিলাম, আমাকে কুকুর ধাওয়া করায় আমি হারিয়ে গিয়েছি, আমার বাসায় পৌঁছে দিন প্লিজ, আর আপনার মাকে কল করে জানিয়ে দিন আমি আপনার সাথে, নয়তো উনি চিন্তা করবেন। আকাশ লেখাটা পড়ে সন্ধ্যার হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে নেয়। এরপর তার মায়ের ফোনে কল করলে তার মা ফোন রিসিভ করে। আসমানি নওয়ানের কথা শোনার আগেই আকাশ বলে, তোমাদের আদরের বেয়াদব মেয়ে সন্ধ্যা আমার সাথে আছে, চিন্তা করো না মা। সন্ধ্যা বিরক্ত হয়। তাকে সবসময় বেয়াদব বলে। সে যথেষ্ট ভদ্র। আসমানি নওয়ান ছেলের কথা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর রেগে বলে, তুমি আমার জান্নাতরে কোথায় নিয়ে গেছো? আকাশ রেগে যায়। একে সে এনেছে, বাকি এই বেয়াদব মেয়ে তার কাছে এসেছে। অতঃপর মেজাজ দেখিয়ে বলে, আমি তোমার জান্নাতকে জন্তুদের সুস্বাদু খাবার বানানোর জন্য সুন্দরবন রওনা হচ্ছি। তোমার জান্নাতের সাথে একেবারে জান্নাতে গিয়ে দেখা করো। এখন ঘুমাও। বলেই খট করে কল কেটে দিল। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, কান ধরো। সন্ধ্যা আর কত অবাক হবে। আকাশ ধমকে বলে, কান ধরো ইডিয়েট। সন্ধ্যা ঝাঁকি দিয়ে বলে ওঠে। হিজাবের উপর দিয়ে দু হাতে দু কান ধরল। আকাশ মনে মনে হাসে। তার সাথে বেয়াদবি করে কেউ ছাড় পায় না, এই মেয়েও পাবে না। অতঃপর গম্ভীর গলায় বলে, উঠবস কর। সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। যদিও এই রাস্তা ফাঁকা, মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে, তবুও এইভাবে বাচ্চাদের মতো করে কান ধরে উঠবস করবে? আকাশ সন্ধ্যাকে চুপ দেখে বলে, আমি গেলাম তাহলে। তোমার যেদিকে দু চোখ যায় চলে যাও। হ্যাপি জার্নি। কথাটা বলে আকাশ উল্টো ঘুরলে সন্ধ্যা দ্রুত আকাশের শার্ট টেনে ধরে। আকাশ তার শার্ট ধরে রাখা সন্ধ্যার হাতের দিকে তাকালে সন্ধ্যা আকাশের শার্ট ছেড়ে দেয়। আকাশ সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যা বোঝালো সে উঠবস করবে। আকাশ মনে মনে হেসে উপর থেকে গম্ভীর গলায় বলে, তাড়াতাড়ি কর। সন্ধ্যা ঢোক গিলে দু হাতে দু কান ধরে চোখ খিচিয়ে নেয়। সব সময় সে বেকায়দায় পড়ে, আর তারপর এসব উদ্ভট কাজ করতে হয় তাকে। সন্ধ্যা দ্রুত বসে পড়ল, আবার সাথে সাথে উঠল। আকাশ ফোনের ভিডিও অন করেছে। সন্ধ্যা এবার উঠা বসা করে অসহায় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশ ব্রুকুচকে বলে, হয়নি, 10 বার করতে হবে। সন্ধ্যা কান্না পাচ্ছে। লোকটা এমন কেন? সন্ধ্যার দৃষ্টি দেখে আকাশের একটু মায়া হলো। তারপর বলে, আচ্ছা, আর 2 বার বসো আর ওঠো। সন্ধ্যা দাঁতে দাঁত চেপে আকাশের কথা অনুযায়ী আরো 2 বার কান ধরে উঠা বসা করে। আকাশ ফোন এমনভাবে ধরেছিল সন্ধ্যা বুঝতে পারেনি তার ভিডিও করছে লোকটি। আকাশ তার কাজ শেষ করে ফোন পকেটে রাখে। এরপর সন্ধ্যার হাত ধরে রাস্তার ওপাশে যেতে যেতে একটু হাসলো।
আচ্ছা, জব্দ হয়েছে মেয়েটা। সন্ধ্যার ইচ্ছে করলো আকাশ যে হাতে তার হাত ধরেছে এই হাত খামচে রক্তাক্ত করে দিতে, কিন্তু সে এখন অসহায়। উপায় থাকলে এরকম করে দৌড় দিত। আকাশ তার গাড়ির দরজা খুলে সন্ধ্যাকে গাড়িতে উঠতে বলার আগে খেয়াল করলো সন্ধ্যার পা খালি। অবাক হয়ে বলে, তোমার জুতো নেই? সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব। আকাশ বুঝলো বোধ হয়, হতাশ কণ্ঠে বলে, নিজেকে কুকুরদের কাছে পেরে দিতে পারোনি বলে জুতো জোড়া দিয়ে দিয়েছ। ভালো, খারাপ না। গাড়িতে ওঠো। সন্ধ্যা আকাশের অহেতুক কথা শুনে কি রিয়াকশন দিবে বুঝে না। গাড়িতে উঠে বসে। আকাশ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। এসেছিল ব্যবসার কাজে, এখন এই মেয়েকে নিয়ে তার ঘোরা লাগছে। আকাশ বিরক্ত হলো। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে একটি জুতোর শোরুমের সামনে গাড়ি থামায়। এরপর সন্ধ্যাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা বুঝলো আকাশ তাকে জুতো কিনে দেওয়ার জন্য এখানে এসেছে। সন্ধ্যা এলোমেলো পায়ে হাঁটে, একবার এদিক ওদিক তাকিয়েছিল, এরপর মাথা নিচু করে হাঁটে। আকাশ শোরুমের এক জায়গায় গিয়ে দাঁড়ালো, সামনে বসার জায়গা। আকাশ সন্ধ্যাকে বসতে বলে জুতো খোঁজে। কালো কালার একজোড়া জুতোর দিকে আঙুল তাক করে বের করতে বলে। 18-19 বছরের একটি ছেলে আকাশের দেখানো জুতো বের করে হাঁটু মুড়ে বসে। দু হাতে জুতো দুদিকে ভাঁজ করে, এক হাতে জুতো রেখে অপর হাত সন্ধ্যার দিকে বাড়িয়ে বলে। সন্ধ্যা ইতস্তত করে ডান পা ধীরে ধীরে এগিয়ে দেয়। আকাশ ভ্রু কুঁচকে চেয়ে আছে, ব্যাপারটা তার পছন্দ হচ্ছে না। এই ছেলে সন্ধ্যাকে জুতো পরাবে কেন? অদ্ভুত। সন্ধ্যা পা এগিয়ে দেওয়ার আগে আকাশ একটি বসার টুল দু হাতে টেনে নিয়ে বসে। এরপর বা পাটা জুতো সহ উঁচু জায়গাটায় রেখে বা হাতে ছেলেটির গাল চেপে ধরে ধমকে বলে, বউকার। ছেলেটি অবাক হয়। সন্ধ্যার ডান পা উপরে রেখেছে। আকাশের কথায় অবাক হয় মেয়েটা। ছেলেটি কি বলবে বুঝে না। সে তো জানে না মেয়েটি তো কার বউ। যেহেতু এই লোকটির সাথে এসেছে এনারে হবে, সে অনুযায়ী ছেলেটি বলে। কথাটি বলার সাথে সাথে আকাশ ছেলেটির বাম গালে থাপ্পড় মেরে দেয়। অতঃপর রেগে বলে, বউ আমার পায়ে হাত দিচ্ছিস তুই, হিসেব তো বললো না, তাই আরেকটা ডোজ দিলাম। এরপর আকাশ ছেলেটির হাত থেকে জুতো নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর জুতো জোড়া নিজের ফ্লোরে শব্দ করে রেখে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, তাই চেক করো। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। ওদিকে ছেলেটি গালে হাত দিয়ে বসে আছে। 8 বছর এই পেশায় আছে, আজকের মতো অভিজ্ঞতা কখনো হয়নি বেচারার। কেমন রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছে না। অনেকে অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ স্বাভাবিক যেন কিছুই হয়নি। হঠাৎ অরুণ আকাশের পাশে দাঁড়িয়ে আকাশের কাঁধে হাত রেখে বলে, বুঝলাম না, বউ মানিস না, কিন্তু সময় মতো গলা ফাটিয়ে ঠিকই বউ বউ করিস, কাহিনী কি রে? আকাশ থতমত খেয়ে তাকায়। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে গলা ছেড়ে বলে, আইনত তো বউ তো, খেয়াল না রাখলে পুলিশের হেফাজতে থাকতে হবে। অরুণ মাথায় হাত দিয়ে বলে, ওমা, তোকে যে পুলিশ ধরবে, ওর বাড়ি কোথায়, ও থাকে কোথায়? আকাশ অরুণের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, তোর চোখেই তলে। অরুণ চোখ বড় বড় করে বলে, আমার চৌকি সেটা কোথায়? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, হাতালি খুঁজে পাবি। অরুণ অসহায় মুখ করে তাকায়। মনে হচ্ছে তার প্রেস্টিজ আজ সব পাঞ্চার হয়ে গেছে। আকাশের কথা শুনে সন্ধ্যা মাথা নিচু করে হেসে ফেলে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, তোমার জুতো ঠিক আছে? সন্ধ্যা হাসি আটকে মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ বলে, গাড়িতে গিয়ে বসো, যাও। সন্ধ্যা মাথা নিচু করে শোরুম থেকে বেরিয়ে যায়। আকাশ বিল মিটিয়ে অরুণের কাঁধে হাত রেখে শোরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা? অরুণ অসহায় মুখ করে বলে, সব ভেঙে গিয়েছে, কিভাবে যে কি হলো কিছুই বুঝলাম না ইয়ার। সবাই একসাথে আমার সাথে দেখা করতে চলে এসেছিলি, তারপর নিজেরাই সুলোসুলি করছিল, আমি বেগে এসেছি, খুব বোরিং টাইম যাচ্ছে আমার। আকাশ মনে মনে হাসলো। পেছনে কাঠি তো সে নেড়েছিল। বাইরে বেরিয়ে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো। শোরুমের ভেতরে যাওয়ার সময় চোখে পড়েছিল কাঙ্ক্ষিত মানুষদের দেখতে পেয়ে অরুণকে নিয়ে সেদিকে যেতে যেতে সিরিয়াস কণ্ঠে বলে, তোকে কয়েকটা গার্লফ্রেন্ড খুঁজে দিচ্ছি, টাকা খরচ করতে হবে বেশি, এটাই পারবি না? অরুণ চোখ ছোট ছোট করে তাকায়। এই আকাশ এত ভালো হলো কবে থেকে? ভাবনা রেখে বলে, সত্যি বলছিস? আকাশ স্বাভাবিক গলায় বলে, অফকোর্স। বলতে বলতে কয়েকজনের সামনে গিয়ে দাঁড়ায়। অরুণ ব্রুকুচকে চেয়ে আছে। আকাশ তাদের সামনে দাঁড়ানো 4টে হিজড়ার উদ্দেশ্যে বলে,
আমার বন্ধু আপনাদেরকে গার্লফ্রেন্ড বানাতে চায়। আপনাদের সবাইকে ওর পছন্দ হয়েছে। আকাশের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায়। এই বেয়াদবের পেটে তাহলে এই ছিল। সামনে দাঁড়ানো হিজড়াগুলো অরুণের দিকে তাকালে দেখলো বিদেশি ছেলে। তারা আকাশের তারা পাওয়ার মতো রিয়াকশন দেয়। সবাই একসাথে তালি দিতে দিতে বলে। অরুণ চোখ মুখ কুঁচকে বলে, সি কি জঘন্য লাগছে বাবু শব্দটা। আকাশ অরুণের কাঁধ থেকে হাত নামিয়ে গম্ভীর গলায় বলে, বিদেশি ছেলে, কোটি টাকার মালিক, আপনাদের সব ডিমান্ড পূরণ করবে। আকাশের কথা শুনে অরুণ কটমট দৃষ্টিতে তাকায়। উল্টো ঘুরে যেতে নিলে হিজড়াগুলো এসে অরুণকে টেনে ধরে। অরুণ কাদো কাদো মুখ করে বলে, এই আমাকে স্যার স্যার বলছি। হিজড়াগুলো অরুণকে টেনে তাদের মাঝে নিয়ে যায়। অরুণ অসহায় কণ্ঠে বলে, শালা আকাশ বাসা, আমার ইজ্জত নিয়ে নিবে এরা। আকাশ মনে মনে হেসে উপর থেকে স্বাভাবিক গলায় বলে, আরে না, ওরা ভালো, তুই তো শুধু টাকা ফেলাবি। আমি গেলাম, বাই। কথাটা বলে উল্টো ঘুরে তার গাড়ির দিকে এগিয়ে যায় আকাশ। ওদিকে হিজড়া চারজন অরুণকে মাঝ বরাবর দাঁড় করিয়ে গোল হয়ে নাচতে শুরু করেছে। একটু পর পর তাদের কাপড় পুরো উঁচু করে তুলেছে। অরুণ চোখ বড় বড় করে দুহাতে চোখ ঢেকে চেঁচিয়ে বলে, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, চোখ নষ্ট হয়ে গেল রে। আকাশ তার গাড়ির পাশে দাঁড়িয়ে একবার পিছু ফিরলে হিজড়াদের এমন কাপড় তুলে ফেলা দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে, আস্তে কাফিরুল্লাহ বলেই এক প্রকার দৌড়ে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ সিটে বসে মাথা এলিয়ে মুখ চেপে হাসছে। সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আছে। এই লোক হাসতে জানে, তার মানে? হঠাৎ আকাশের সন্ধ্যার কথা মনে পড়লে নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে তাকায়। সন্ধ্যার দৃষ্টি দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে। গলা ছেড়ে বলে, আমাকে তোমার ড্রাইভার বানানোর শখ জেগেছে। সন্ধ্যা বোকা চোখে তাকায়। অরুণকে দেখে সে পেছনে বসেছে। ওই লোকটা কোথায়? আকাশ সন্ধ্যাকে এখনো বসে থাকতে দেখে বিরক্ত হয়ে বলে, তাড়াতাড়ি সামনে এসো, নয়তো গাড়ি থেকে নেমে যাও। সন্ধ্যা থমথমে মুখে নামে গাড়ি থেকে। আকাশ গাড়ির দরজা খুলে এক পা ভেতরে রেখে আরেক পা বাইরে রেখে বাঁ হাত গাড়ির ছাদে রেখে পেছনে তাকায়। মূলত অরুণের অবস্থা দেখতে চাইছে সে। সন্ধ্যা গাড়ির উপর পাশে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে বসতে গিয়েও আকাশের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালে তার চোখে মুখে বিস্ময় ভর করে। কতগুলো হিজড়া অরুণকে ঘিরে আছে আর গোল হয়ে কিভাবে কাপড় উঁচু করেছে। সন্ধ্যার চোখ মুখ কুঁচকে নেয়। আকাশ সন্ধ্যাকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত গাড়ির ভেতর বসে সন্ধ্যার হাত টেনে ঠাস করে সন্ধ্যাকে সিটে বসিয়ে দেয়। রেগে বলে, তুমি তো আসলেই বেয়াদব। ওরা থার্ড জেন্ডার বলে কি ওদের লজ্জা নেই? তুমি তো ওদের সব ইজ্জত মেরে দিলে। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। অরুণের কথা মনে পড়লে ইশারায় বোঝায়, আপনার বন্ধু বিপদে পড়েছে, বাঁচান তাকে। আকাশ বিরক্ত হলো। সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে গাড়ির দরজা ঠাস করে লাগায়। এরপর গাড়ি স্টার্ট দিয়ে বিরক্তি কণ্ঠে বলে, বেশি দরদি হলে তোমাকেও কিন্তু ওদের হাতে তুলে দিয়ে আসবো। হিটেড। এরপর তোমার কাছে টাকা না পেয়ে জামা কাপড় খুলে নিতে পারি। অরুণকে বাঁচাতে যেতে চাও? সন্ধ্যা কপালে ভাঁজ ফেলে আকাশের দিকে চেয়ে আছে। আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়। এরপর গাড়ির স্টিয়ারিং এ ঘোরাতে ঘোরাতে বলে, মনে হচ্ছে তুমি ওদের জামা কাপড় দিতে চাইছো। ওকে ফাইন, উইদাউট ড্রেসে মেয়েদেরকে খারাপ লাগে না। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। কি পরিমাণ বেয়াদব হলে এসব কথা বলে দেখো। কি বজ্জাত লোক। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে রেগে বলে, আবার বেয়াদবি। কথাটা বলে হঠাৎই গাড়ি ঘুরিয়ে নেয়। সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়, এই লোক সত্যি সত্যি তাকে ওদের কাছে রেখে আসবে নাকি। মেয়েটি ঢোক গিলল, কিন্তু না, আকাশ অন্য একটি পথ দিয়ে এসেছে দেখে সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আকাশ একটু হাসলো। আকাশ মেন গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলে আনিকা দরজা খুলে দেয়। আকাশ ব্রুকুচকে বলে, তুই এখানে কি করছিস? আনিকা একবার সন্ধ্যার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে, এরপর হেসে বলে, লং ড্রাইভ কেমন হলো? আকাশ বিরক্ত হয়ে আনিকাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায়। আনিকা সন্ধ্যাকে গালে হাত দিয়ে হেসে বলে, কেমন আছো? সন্ধ্যা মাথা নেড়ে বোঝাই ভালো। আনিকা সন্ধ্যাকে টেনে ভেতরে নিয়ে যায়। আসমানি নওয়ানের উদ্দেশ্যে বলে, আন্টি আজকে সবাই চলো না, মানুষ বিয়ের কত আগে যায়, তোমাদের আগের দিন যেতে বলছি তাও যাচ্ছ না। আসমানি নওয়ান মৃদু হেসে বলে, কালকে সকাল সকাল জামুমা, তুমি খাইয়া যাও। আনিকা মন খারাপ করে মাথা নেড়ে সম্মতি দেয়।
আসমানি নয়ন রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। আনিকা সন্ধ্যার হাত ধরে বলে, এসে সন্ধ্যা, তোমাকে সাজানো শেখাই, কালকে কিন্তু অনেক সেজে যাবে বুঝলে। সন্ধ্যা বিব্রত বোধ করলো। আনিকা আকাশের দিকে তাকিয়ে বলে, এই আকাশ, আমাকে বাড়ি রেখে আসিস। আকাশ দোতলা থেকে একবার নিচে তাকিয়ে বলে, তোর পানি? আনিকা হেসে বলে, না, তোর কোলে উঠে যাব। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, তোমার স্বামীর কোলে অনেক আরাম বুঝলে। সন্ধ্যা অস্বস্তিতে পড়ে যায়। আকাশ রেকর্ডার চালু করে, যেখানে আনিকার বলা মাত্র রেকর্ড অনবরত বাজছে। আকাশ রেকর্ডটি আনিকার স্বামীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আনিকার দিকে চেয়ে বাঁকা হেসে ভয়েসে বলে,